আমরা লাইভে আছি। নমস্কার, আমি নবীনা তৃতীয় পরিসরের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তৃতীয় পরিসরের স্কুল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স এর পক্ষ থেকে এই যৌথ উদ্যোগে তৃতীয় পরিসরের স্কুল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স এর যৌথ উদ্যোগে আমরা আয়োজন করেছি 4 দিনের একটি সেমিনার, বিষয় এসপেরান্তো। 4 দিনের এই অনুষ্ঠানটিকে মূলত আমরা প্রত্যেকদিন 2টি করে সেশনে ভেঙে নিয়েছি। পুরো আলোচনা সভাটিতে আমাদের থাকবে, আলোচনা চক্রটিতে 8খানা সেশন রয়েছে এবং প্রতিটি অধিবেশনে কারা বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্যের বিষয় আমরা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছি। আপনারা চাইলে সেখানে চোখ রাখতে পারেন, ফেসবুক এবং ইনস্টাতে আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রখ্যাত ভাষাবিদ অধ্যাপক প্রবাল দাশগুপ্ত মহাশয় এবং দ্বিতীয় অধিবেশনে আলোচনা করবেন, এসপেরান্তো নিয়ে আলোচনা করবেন পত্তুরু রঙ্গনায়কুলু এবং কে নাগ শিবকুমার। এসপেরান্তো নিয়ে এখানে যখন 4 দিনের একটা বিস্তৃত আলোচনা হবে, আমরা স্কুল কেন এই এসপেরান্তো নিয়ে সেমিনার আয়োজন করলাম সেই বিষয়টা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকেই জানবো। আমরা স্কুলে এর আগে নানা রকমের কোর্স করিয়েছি। কাজটা শুরু করেছিলাম আমরা লকডাউনের শুরু থেকেই, লকডাউনের দ্বিতীয় পর্যায়ের শুরু থেকে। এখানে আমরা ভাষা নিয়ে নানান রকমের কাজ করেছি। আমাদের কাজ করেছি আমরা অসমিয়া ভাষা নিয়ে, আমরা বাংলা ছন্দের ক্লাস করেছি। আমরা একই সঙ্গে ভূমিজ ভাষা এবং সাঁওতালি ভাষার ক্লাসও করেছি। তবে শুধু ভাষা নিয়েই যে স্কুলের কাজ হয় এরকমটা নয়। স্কুল বিভিন্ন বিষয়ে কাজ করেছে, যেমন ধরুন কম্পিউটার বিষয়ক জাভা, তার একটা বিস্তৃত কোর্স হয়েছে, 2টো সেশন ধরে কোর্স হয়েছে। আমরা খুব ভালোভাবে, মানে খুব ভালো সাড়া পেয়েছি ভিউয়ার্সদের কাছ থেকে যখন আমরা পাইথন কম্পিউটিং নিয়ে ক্লাস করেছি, আমরা ওয়েব পেজ ডিজাইনিং নিয়ে কাজ করেছি। একই সঙ্গে আমরা অ্যাস্ট্রোনমি নিয়েও ক্লাস করিয়েছি, মানে একটা সেশনে আমরা বিভিন্নভাবে ক্লাস করাই। আগামী সেশনে আমরা আনতে চলেছি এসপেরান্তো। আগামী সেশনে এসপেরান্তো কেন আনতে চলেছি সেটার জন্য আজকে আমরা আছেন আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অধ্যাপক প্রবাল দাশগুপ্ত মহাশয়, তার কাছ থেকে আমরা জানবো। তার আগে আমি প্রবাল বাবু সম্পর্কে সামান্যই একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। আপনারা অনেকেই হয়তো এসপেরান্তো নিয়ে যারা সামান্য কিছু জানেন তারাও জানেন ওনার নাম। প্রবাল দাশগুপ্ত মহাশয় ভাষাতত্ত্ব পড়েছিলেন কলকাতার সংস্কৃত কলেজে এবং তারপরে ওনার পরবর্তী পড়াশোনা পুনের ডেকান কলেজ থেকে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, এবং উনি 1980 সালে যখন পিএইচডি করেছিলেন তখন ওনার বিষয় ছিল বাংলার সংযোজনী ব্যাকরণে প্রশ্নের আর সাপেক্ষ অঙ্গবাক্যের স্থান। বছর 40 উনি ভাষাতত্ত্ব পড়িয়েছেন, 2018 সালে অবসর গ্রহণ করেছেন। ভাষাতত্ত্বের ক্ষেত্রে ওনার উল্লেখযোগ্য বই কথার ক্রিয়াকর্ম, অন্যতম আরেকটি বই হচ্ছে দি আদারনেস অফ ইংলিশ, ইন্ডিয়াস অ্যান্টি টাং সিন্ড্রোম। 1967 সালে এসপেরান্তো ভাষা উনি শিখেছেন এবং 1974 সালে রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতার উনি এসপেরান্তোতে অনুবাদ করেছেন এবং সেই সুবাদেই এই অনুবাদ যখন বই হয়ে বেরিয়েছে 1977 সালে, উনি একাডেমিয়া দে এসপেরান্তোর সদস্যপদ লাভ করেন 1983 সালে। 2001 থেকে 2015 ওই একাডেমিয়ার উপসভাপতি ছিলেন এবং 2016 থেকে উনি সভাপতির পদ গ্রহণ করেছেন।
বিশ্ব এসপারান্তো সংগঠনের সভাপতি থেকেছেন 2007 থেকে 2013 সাল পর্যন্ত। এসপেরেন্তো পত্রিকা, সাহিত্য পত্রিকা বেলেত্রা আলমানাকোর সম্পাদকের ভূমিকাও উনি নিভিয়ে পালন করেছেন। তার সঙ্গে আরো 5 জন ছিলেন। এবং এসপেরান্তো থেকে বাংলায় এবং বাংলা থেকে এসপেরান্টোতে অনুবাদের নিয়ে ওনার আরো অনেক কাজ রয়েছে। আমরা এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স এর ডাইরেক্টর, ওনাকে অনুরোধ করব, ইন্দ্রনীল বাবুকে অনুরোধ করব স্বাগত ভাষণ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে। থ্যাংক ইউ নবীনা। আমি যেহেতু আমাদের অনেক আমার এটা খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে আমি এসপারান্তো নিয়ে খুব একটা বেশি একেবারেই জানি না, কিন্তু আমাদের সৌভাগ্য এটাও যে আমাদের সাথে প্রবালদা আছেন, আর প্রফেসর প্রবাল দাশগুপ্ত, আর অনেকেই যারা অনেক ভালো ভালো কথা বলবেন সেটা জানার জন্য আমরা সবাই খুবই উৎসুক। Just because there are quite a few people who may not know Bengali, and since I don't know Esperanto, I'd switch to English. So it is really a great sort of honor, privilege for us at School of Languages and Linguistics to be co-hosts along with Tritiyo Porishar for this seminar a series of talks, interviews, which I'm sure would shed a great deal of light on a very impressive history of Esperanto. And for the School of Languages and Linguistics to be a part of this process, or to part of this seminar, is in itself, it's a great sort of opportunity for our students, our scholars, to engage with Esperantic studies in general, and also learn in the process. So the I think what really is exciting about this particular seminar is the fact that I think in one place we have managed to put together a very, very impressive and fantastic panel of people for the next 4 days. And it's just I'm really personally very, very excited to learn a lot in the process. Personally as a linguist, there is really a lot to learn from how languages function, grow, become a part of each other's our lives, help us communicate, obviously, but also how they sort of shape the way that we think. And in some ways, Esperanto, allows us to do that. It perhaps is, aside from what we typically study in languages, whether it be the syntax, morphology, phonology, and so on, there really is a great deal that Esperantists can tell us about how sort of languages function in society. And I'm really personally very excited, and obviously I find this to be a great opportunity for anybody who would be interested. We really have a great set of speakers, starting with Professor Prabal Dashgupta, from whom I have personally learned a lot. Unfortunately, because of my limited sort of abilities, I have not managed to do much at all about his engagements with Esperanto, but I am looking forward to a great deal of interesting facts and interesting anecdotes, hopefully through the process of the interviews, about the development of Esperanto and Esperantic studies in India and everywhere else. So with that, I will say that I would want to wish the best for the next 4 days, and I will try to be present personally, and I hope that we have a very, very successful seminar, and I hope that this is one of many that we have over the years,
because we really have a great set of Esperantists amongst us, and so we should be very fortunate to be able to engage with this. So thank you so much, Tritiya Purishar. Thank you so much, Professor Prabal Dasgupta, and everybody else who made this possible. And I look forward to hearing and engaging. Thank you. এবারে আমরা অনুরোধ করব অধ্যাপক প্রবাল দাশগুপ্তকে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার, আমার কানেকশন খারাপ আছে, দরকার হলে 5 মিনিট বাদে আমি এই ডিভাইস থেকে কম্পিউটারে সুইচ করব, সেটার জন্য একটু তৈরি থাকবেন, মাঝখানে একটা ছেদ পড়তে পারে, সবাইকে সেই জন্য আগে থেকে ক্ষমা প্রার্থনা পাঠিয়ে রাখছি। এবার আমার বক্তৃতাটা শোনাচ্ছি। নমস্কার, আশা করি শুনতে পাবেন। এসপেরান্তো ভাষা অনলাইন শেখানোর আয়োজন করা হচ্ছে নভেম্বর মাস থেকে। আজকের অনুষ্ঠানে যারা যৌথ আয়োজক, সেই তৃতীয় পরিসরের স্কুল আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষাতত্ত্ব অনুষদই ওই অনলাইন অধ্যাপনার উদ্যোক্তা, তাদের অনেক ধন্যবাদ। আমরা এই 4 দিন ব্যাপী অনলাইন সেমিনারে নানা দিক থেকে এসপেরান্তো ভাষার সঙ্গে আপনাদের প্রাথমিক আলাপ করিয়ে দেব বলে এসেছি। 1887 সালে প্রবর্তিত এসপেরান্তো একটা আন্তর্জাতিক যোগাযোগের জন্য নির্মিত ভাষা। এই ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো ছোট ছোট শব্দখণ্ড জুড়ে এক একটা কথা তৈরি করা হয়, তাই আপনি 500টা ছোট শব্দ শিখলেই তৎক্ষণাৎ 50,000টা বড় শব্দ জেনে যাচ্ছেন। অর্থাৎ ভাষাটা শিখতে খুবই কম সময় লাগে। নভেম্বরের অনলাইন কোর্সে যারা ভর্তি হবেন তারা কয়েক মাসে যেটুকু শেখার সুযোগ পাবেন তাতেই ভাষাটা মোটামুটি রপ্ত করে ফেলতে পারবেন, যেটা অন্য কোনো ভাষার বেলায় অভাবনীয়। কয়েকটা দৃষ্টান্ত দিলেই দেখতে পাবেন কি বলছি এবং কেন। আমরা বাংলায় বলি আমি ছুরি দিয়ে কাটি, এর এসপেরান্তো হচ্ছে মি ত্রাঞ্চাস পের ত্রাঞ্চিলো। একজন বিদেশি বাংলা শিখতে গিয়ে আলাদা করে আমি কাটি শিখবেন, আলাদা করে ছুরি শিখবেন। কাটি কথাটার সঙ্গে ছুরি কথাটার কোন রকম মিল নেই, কিন্তু এসপেরান্তো একবার যদি শেখেন আমি কাটি অর্থে মি ত্রাঞ্চাস বলতে হয়, তাহলে আপনি জেনে যাচ্ছেন যে ত্রাঞ্চিলো মানে ছুরি। ত্রাঞ্চাস থেকে এসপেরান্তো ব্যাকরণের নিয়মে সরঞ্জাম বাচক ইলো যোগ করে তৈরি হয়েছে ত্রাঞ্চিলো কথাটা। তেমনি ছুঁচ দিয়ে সেলাই করি এসপেরান্তো হলো মি কুদ্রাস পের কুদ্রিলো। কুদ্রাস থেকে কুদ্রিলো হয়েছে ওই একই ইলো শব্দখণ্ড জুড়ে। আলাদা করে কুদ্রিলো শিখতে হবে না। বাংলার বিদেশি শিক্ষার্থীকে কিন্তু আলাদা করে শিখতে হচ্ছে সেলাই আর ছুঁচ। আরো একটা উদাহরণ, এটাই শেষ। বাংলায় বলি আমি নৌকো বাই, কিন্তু যেটা দিয়ে বাই তার নাম দাঁড়। আমি বাইয়ের এসপেরান্তো মি রেমাস, দাঁড়ের অনুবাদ রেমিলো। আবার একই ব্যাপার, ইলো দিয়ে এই যে কথাগুলো তৈরি হয় ত্রাঞ্চিলো, কুদ্রিলো, রেমিলো, ছুরি, ছুঁচ, দাঁড়, প্রত্যেকটাই একটা কোনো উপকরণ বা সরঞ্জামের নাম। এসপেরান্টোর বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা শব্দখণ্ড একা একা অর্থ বহন করতে পারে। ত্রাঞ্চিলো ইত্যাদির ওই যে ইলো, ওটা খালি প্রত্যয় না, ও নিজেই আস্ত একটা শব্দ। ওর মানে উপকরণ, হাতিয়ার বা উপায়। আমি বলতে পারি কিয়ে এস্তাস মিয়াই ইলোই, মানে আমার উপকরণগুলো কোথায়। ইলোর মতো শব্দখণ্ড এসপেরান্তো গোটা 50 রয়েছে, ওইগুলো দিয়ে রাশি রাশি কথা তৈরি করা যায় অন্য কথার গায়ে জুড়ে। এই নিয়ম মাফিক কথা তৈরি করার কায়দার করলেন এই ভাষাটা শেখা এত সোজা। বাংলা ইংরেজিতেও কি কথার টুকরো ভেঙে আলাদা করা যায় না? যায় বই কি। যেমন কমিউনিজম, ক্যাপিটালিজম ইত্যাদি থেকে ইজম কেটে নিয়ে আপনি বলতে পারেন আজকালকার এই ইজম গুলো আমার সহ্য হয় না। এটা সব জায়গায় সম্ভব নয়। আপনি কি বলতে পারেন 2 জন টাইপিস্ট, 4 জন রিসেপশনিস্ট, মোট 6 জন ইস্টকে তোমরা মাইনে দাও? বলতে পারেন না। অথচ এসপেরান্তো আমরা অনায়াসে বলবো সেস ইস্টই, মানে 6 জন ইস্ট, 6 জন পেশাদার কর্মী। আপনি বাংলায় শিক্ষক, লেখক, পাচক এই 3 রকম অক বলতে গেলে দেখবেন অক কথাটা মানে কাউকেই বোঝাতে পারছেন না। এক একটা বড় কথা ছোট ছোট টুকরো, ইজমের মতো অর্থপূর্ণ টুকরো নিয়ে যে কারবার
ইংরেজি বাংলার মতো ভাষায় স্বচ্ছন্দে করা যায় না, সেটা এসপেরান্তো স্বচ্ছন্দে করতে পারছেন। অর্থাৎ আপনি এই গোছানো নকশায় অভ্যস্ত ভাষায় দস্তুর মতো মাথা খেলানোর আরাম পাবেন। হয়তো ওই আরামের টানেই যারা কথার চেহারা কিংবা অঙ্কের প্রতীকের চেহারা সাজিয়ে গুছিয়ে কাজ করতে অভ্যস্ত সেই গণিতজ্ঞ আর কম্পিউটার সায়েন্টিস্টরা অন্যান্য অনেক পেশায় মানুষের চেয়ে বেশি সংখ্যায় এসপেরান্তো শিখতে আসেন। আমার অগ্রজ প্রজন্মে যে মনীষী একাডেমিও দে এসপেরান্তো নামক ভাষা পরিষদে প্রথম ভারতীয় সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই অশ্বিনী কুমার পেশাদার গণিতজ্ঞ। তার কর্মজীবন কেটেছে কানপুরের আইআইটিতে। ওই একাডেমিতে এখন যিনি প্রবীণতম সেই ইটালিয়ান সদস্য এবং এখন যিনি সচিব সেই ফরাসি মনীষী, তারাও দুজনেই গণিতজ্ঞ। খুব বেশি ভাষার বেলায় দেখতে পাবেন না যে গণিত বা কম্পিউটার সায়েন্সের মতো নকশা কাটা বিদ্যাক্ষেত্রের মানুষ দলে দলে ওই ভাষাটা শিখছেন। এসপেরান্তো আর 5টা ভাষার মতো নয়। এক একটা ভাষার গায়ে বিশেষ একটা গন্ধ লেগে থাকে। ইটালিয়ান অনেকের কাছে পশ্চিমী ক্লাসিক্যাল সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকেই সংস্কৃতের নাম শুনলে কালিদাস প্রমুখ বিক্রমাদিত্যের নবরত্নের কথা ভাবি। আসলে এসপেরান্টোর ব্যাপারটা ঠিক উল্টো। তার বেলায় বলা দরকার বিশেষ একটা সূক্ষ্ম গন্ধ আছে অনেকের নাকি, যা ধরা দেবে না। সেই বিশেষ গন্ধটার গায়ে একটা ভাষা লেগে আছে, সেটার নাম এসপেরান্তো। বেশিক্ষণ হেয়ালি করলে আপনারা বোর হবেন। কথাটা হলো এসপেরান্টোর প্রবর্তক লেইজের লুডভিগ জামিনহফ থাকতেন পোল্যান্ডে। সে দেশটা তখন রুশ সাম্রাজ্যের অন্তর্গত। তিনি 1887 সালে এসপেরান্তো রথকে প্রথম ধাক্কাটা দিয়েই পরের বছর সুধীবৃন্দকে ডেকে বললেন, আপনারা যারা এই ভাষা ব্যবহার করতে শুরু করেছেন তারাই এখন থেকে চলাফেরা সামলাবেন, আমার ছুটি। তিনি এভাবে রথের রশি সকলের হাতে তুলে দেবার পর মুহূর্ত থেকে এসপেরান্তো যারা বলে তারাই এ ভাষার ক্রমবিকাশের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। জামিনহফ তো আর এমনি এমনি একটা ভাষাকে মঞ্চে নামাননি। তিনি সেই সঙ্গে যেটাকে আমি বিশেষ গন্ধ বলছি সেই জিনিসটা চালু করতে চাইছিলেন। সেটাকে উনি বলতেন মানবাত্মবোধ। আমরা যেভাবে দেশাত্মবোধ বলি সেইটার আদলে এই বাংলা অনুবাদ করছি ওর দেওয়া এসপেরান্তো নামে, বলছি মানবাত্মবোধ। তার দেওয়া যেটা মূল এসপেরান্তো নাম ছিল হমারা নিসমো, তার টুকরোগুলো একে একে ধরলে বাংলা আক্ষরিক অনুবাদ হবে মানব জাতির একজন এই বোধ। জামিনহফ তার এই দ্বিতীয় ভাবনাটাকে একটা ধর্মঘটিত প্রস্তাবের রূপ দিয়েছিলেন। কিরকম প্রস্তাব? এইরকম, নিখিল মানব জাতির অভিন্ন ধর্ম সংহিতা একটি মাত্র মন্ত্রে ধরা যায়, সেটা হলো পরের কাছে যে আচরণ চাইছো তুমি তার প্রতি সেই আচরণ করবে। এই মন্ত্রটার বাইরে অতিরিক্ত অনেক কিছু তুমি আমি বিশ্বাস করতেই পারি বা পারো, যে যা নিজের জাতি বিশেষে ধর্মসূত্রে, কিন্তু ওই অতিরিক্তটা সারা মানব জাতি নয়, তোমার আমার নিজস্ব গোষ্ঠীর পাশে। মানব জাতির চোখে ওটাকে তোমার আমার এলাকার সংস্কৃতির ব্যাপার বলে ধরা হবে। ধর্মঘটিত প্রস্তাব হিসেবে জামিনহফের এই দ্বিতীয় নৌকোর পালে হাওয়া এলো না কোনোদিন। উনি এটার একটা সংক্ষিপ্ত সংস্করণ লিখে গেছেন ওর সাধু প্রথম নৌকো এসপেরান্তো ভাষার গায়ের গন্ধ হিসেবে। গন্ধটাকে এসপেরান্তো আমরা বলি ইন্টারনা ইদেও, মানে ভেতরের কথা। এসপেরান্তো আন্দোলনের পরবর্তী যুগের নেতা ইউগোস্লাভিয়ার ক্রোয়েশিয়ান ভাষাভাষী ইভো লাপেন্না ওই ভেতরের কথাটার তাত্ত্বিক চেহারা খুলে বলেছেন, নাম রেখেছেন মানবতাবাদী আন্তর্জাতিকতা। যারা এসপেরান্তো ভাষা শিখবেন না তারা যদি ঘ্রাণীন অর্ধভোজন মন্ত্র পড়ে ওই গন্ধটাকে প্রশ্রয় দেন তাহলে ভাবতে পারবেন ধর্মের ধার না ধরেও তারা জামিনহফের দ্বিতীয় নৌকো স্মৃতিটাকে সম্মান জানাচ্ছেন নিজেদের জীবনে। এই কথাই অন্যভাবে বলেছিলাম আমার সেই বাংলা প্রবন্ধ সংকলনে, যে বই এসপেরান্তো এবং তার সঙ্গে যুক্ত কয়েকটি বিষয় নিয়ে লেখা। বইটা বেরোয় 2015 সালে অভিযান থেকে। বইটার নাম মেরুর প্রার্থনা বিশুবের উত্তর। সেদিন বলেছিলাম আপনারা সবাই এসপেরান্তো গায়ের গন্ধ থেকে কিছু পেতে পারেন, ভাষাটা যদি এক বর্ণ না শেখেন তাহলে যা পেতে পারেন তা হলো নিরপেক্ষ জায়গার গুরুত্বের বোধ। শিবিরে আজকে না যাবার আবশ্যকতারই আরেক নাম এসপেরান্তো। তাই বলে নাম জপ করতে হবে না, কাজটা করলেই হলো, শিবিরে আজকে না গেলেই হলো। নিজের শিবিরের প্রতি নিষ্ঠা নিশ্চয়ই ভালো জিনিস, নিষ্ঠার প্রমাণ হয় আপনি নির্ভরযোগ্য মানুষ, সুবিধাবাদী নন ইত্যাদি। কিন্তু নিষ্ঠাবান হলেন বলেই আপনাকে অত্যধিক নিঃস্বার্থ আনুগত্য দেখাতে হবে এমন মাথার দিকে কেউ দেয়নি।
আনুগত্য বিপজ্জনক জিনিস, ওখান থেকে আসে নিত্য অনুগমনের বদভ্যাস। অনেকক্ষণ বড় বড় কথা বলছি, বোর লাগছে নিশ্চয়ই, এবার একটি ছোট ছোট কথায়, সেগুলো খুবই জরুরি। এসপেরান্তো ছোট ছোট দেশের লোকেদের আশ্রয় পায়। ছোট জিনিসকে আমরা কখনো উপেক্ষা করি না। একরাশ ছোট জিনিস আলাদা আলাদা দিকে টানে আমাদের, তাই আমরা কি করি তার তালিকা দিতে গেলে খুব কিঞ্চিত দেখাবে। অনেক লোক অনেক কাজ করি আমরা, ফটো ধরে তো বাজার করতে বেরোই না। বাজারের কথা উঠলই যখন মনে হচ্ছে আপনাদের বলেই দিই, বাজারে এসপেরান্তো থেকে নেওয়া নাম গায়ে দিয়ে কত রকম মার্কা মারা সামগ্রী ঘুরে বেড়াচ্ছে। এরকম কয়েকটা সামগ্রী আপনারও কেনা বেরোবে নির্ঘাত। কমলা রঙের পানীয় মিরিন্দা খেয়েছেন হয়তো। মিরিন্দা একটা এসপেরান্তো কথা, ওর মানে আশ্চর্য। সুইজারল্যান্ডের ঘড়ির নাম রাদো আর মোবাদো চেনেন? ওগুলো এসপেরান্তো কথা। রাদো মানে চাকা, মোবাদো মানে আন্দোলন। মোটর গাড়ির মার্কা বালেনো আর চিয়েলো। বালেনো মানে চিনিমা, চিয়েলো মানে আকাশ। ধরুন আপনি একটা কোম্পানির মালিক, নতুন কোনো প্রোডাক্টের ঝকঝকে আধুনিক নাম ভাবছেন কি করা যায়, অথচ এদেশের বা ওদেশের বিশেষ কোনো আমেজ থাকলে চলবে না। এসপেরান্তো শব্দ আপনার ওই ঠিকানাহীন আধুনিক চেহারাতে জুগিয়ে দেবে। কিন্তু আপনি তো তাই বলে সবাইকে ডেকে ডেকে বলে দেবেন না কোথা থেকে এই রসদ নিচ্ছেন। গোপন উৎস ফাঁস হয়ে গেলে আপনার প্রতিদ্বন্দ্বীরাও জেনে যাবে, তখন আপনার সুবিধে টুবিধে সব মাটি। এসপেরান্তো একটা গোপন কল্পতরুর কাজ করে। তাই বলে ভাববেন না যে ব্যবসায়ীদের বড় লোকই রুচির শিবিরে আটকে গেছে এসপেরান্তো। সেটা হলে তো সারা বাজার দখল হয়ে যেত। বড় বড় বামপন্থীরাও অনেকে এসপেরান্তোর প্রতি নিষ্ঠা দেখিয়েছেন এবং আজও দেখাচ্ছেন। ভারতে অনেকে নাও জানতে পারেন, চীনের বিপ্লবের প্রস্তুতি পর্বে কথা সাহিত্যিক লুসুন তার ভাই রীতিমতো এসপেরান্তো বলতেন। লুসুন নিজেও সমর্থক ছিলেন, সেজন্য মাও সেতুং এসপেরান্তো ভাষাকে গুরুত্ব বললেও গেছেন। মাওয়ের উত্তরাধিকারের অনেক কিছু উঠে গেলে ওই জায়গাটা যেতে আনছে আধুনিক চীন। ভিয়েতনামের নেতা হো চি মিন আর ইউগোস্লাভিয়ার নেতা জোসেফ টিতো এসপেরান্তো বলতেন, নিজেরা পার্সোনালি বলতেন। কিউবার বিপ্লবের কাণ্ডারি ফিদেল কাস্ট্রো নিজে ভাষাটা শেখেননি বটে, কিন্তু মাও সেতুং এর মতোই ভাষাটার সমর্থক ছিলেন এবং পৃষ্ঠপোষক। কিউবাও এখন এসপেরান্তো চর্চা করছে রাষ্ট্রের পর্যায়ে। মোদ্দা কথাটা হলো, এসপেরান্তো সকলেরই অধিকার। নানা রুচির মানুষ, নানা রাজনৈতিক বা অর্থনৈতিক ঝোঁকের মানুষ ওরা থেকেই ব্যবহার করে আসছে ভাষা। সেই জন্যই 135 বছর ধরে চলছে এসপেরান্তো। আপনার রুচি, আপনার পক্ষপাত যাই হোক না কেন, ভাষাটাকে গোলমেলে কোনো শিবিরের কুক্ষিগত বলে ভয় পাবেন না। বেশি যারা ভয় পান না বা সন্দেহ করেন না, এমন অনেকেও এসপেরান্তো থেকে শতহস্ত দূরে থাকেন অন্য কিছু কারণে। একরকম অচিন্তিত অস্বস্তিতে ভোগেন অনেকেই। সেটা প্রকাশ করেন এসপেরান্তো নাম শুনলে অট্টহাস্যে ফেটে পড়ে কিংবা মুচকি হাসিতে মুখ উদ্ভাসিত করে। ওগুলো অস্বস্তিরই প্রকাশ। এসপেরান্তো থেকে আপনারা কি পান প্রশ্নের একটা জবাব নিশ্চয়ই এইসব নেতিবাচক অনুভূতি। আমার মনে হচ্ছে নীরবে এইসব অস্বস্তিতে যারা ভোগেন তাদের সুবিধাই হবে যদি খোলাখুলি সেগুলো নিয়ে কথা বলা যায়। তাই এবার আমি সেই দিকে যাব। মনে রাখতে সুবিধা হবে যদি 3টে অস্বস্তির গায়ে 3টে শিরোনাম ছেঁটে দিই: ঐতিহাসিক, ভৌগোলিক আর নান্দনিক। অস্বস্তির ঐতিহাসিক জায়গাটা হচ্ছে 19 শতকে এসপেরান্তো যখন শুরু হচ্ছে প্রস্তাব করা হয়েছিল যারা যারা আন্তর্জাতিক যোগাযোগে আগ্রহী তারা সবাই যেন মাতৃভাষার পরেই এসপেরান্তোকে দ্বিতীয় ভাষা মর্যাদা দেয়। ওই সময়টাতে যে ভাষা কূটনৈতিক বা সাংগঠনিক পর্যায়ে আন্তর্জাতিক ভাষা হিসেবে চালু ছিল সেটা ফরাসি। ফরাসির দম ফুরিয়ে আসছে, অথচ ইংরেজি তখন খুব একটা এগোতে পারেনি। ময়দান একরকম ফাঁকা ছিল। সেই সুযোগে যদি এসপেরান্তো সকলের মন পেত তাহলে কারোর কিছু বলার থাকতো না। মন পায়নি, তার বদলে নানা রকম ভূ রাজনৈতিক প্রক্রিয়াতে ইংরেজি এগিয়েছে, ফরাসি জায়গা নিয়েছে আজকের পৃথিবীতে। সেই জন্য এই বিষয়টা দূর থেকে দেখে অনেকেই কোনো খোঁজ খবর নেবার দরকার বোধ করেননি। সব জলদি রায় দিয়ে বসেছেন এসপেরান্তো একটা পুরনো প্রস্তাব, অনেক আগে বাতিল হয়ে গেছে, ওটা নিয়ে আজকে দিনের সময় নষ্ট করার কোনো মানে নয়। ইংরেজিতে পৃথিবীর সরকারি আর সরকারি যোগাযোগের মাধ্যম হিসেবে এখন সবচেয়ে বড় জায়গায় জাঁকিয়ে বসেছে, এটা তো অবশ্যই বাস্তব। আমরা যারা এসপেরান্তো চর্চা করি তারাও জানি। শুনুন, ইংরেজিকে ভাবতে পারেন এরোপ্লেন, এসপেরান্তোকে ভাবতে পারেন বাইসাইকেল।
দুটো কাজ আলাদা। সেই যে কয়েক শতক আগে বিত্তবান পরিবার চিত্রশিল্পী ডেকে প্রতিকৃতি আঁকবার বরাদ দিত, ওই কাজটা যখন ক্যামেরার উদ্ভাবনের পর বন্ধ হয়ে গেল, তখন প্রতিকৃতি আঁকিয়ে চাকরি গেল ঠিকই, কিন্তু চিত্রশিল্পী তো উঠে যায়নি, গেছে কি? সিনেমার অভ্যুদয়ের পর নাটকের ভূমিকা পাল্টে গেল ঠিকই, একটু পেছনে চলে গেল, তাই বলে নাটক কি ভ্যানিশ হয়ে গেল? ইংরেজি জিতেছে তাই এসপেরান্তো হেরে গেছে সে যেন এবার কেটে পড়ে, এই সস্তা ভাবনায় অনেকে আটকে রয়েছেন। না থাকলেই পারেন। আপনারা নিশ্চয়ই বিচক্ষণ শ্রোতা, ওরকম চটজলদি রায় দিয়ে বসবেন না। আমার কথাগুলো কাটতে চাইলে নিশ্চয়ই কাটবেন, তবে আশা করছি শুনিয়ে নিয়ে কাটবেন। এসপেরান্তো যারা এড়িয়ে চলে তাদের অস্বস্তির দ্বিতীয় কারণটা ভৌগোলিক। তাদের বলতে দেখেছি, ইংরেজিকে যদি কেউ সাম্রাজ্যবাদী ভাষা বলে অপছন্দ করে, যদি ভূ রাজনৈতিক বিচারে ইংরেজিকে পক্ষপাত দুষ্ট বলে দাগিয়ে দেয়, তাহলে তো সে একই যুক্তিতে ইউরোপ থেকে আসা এসপেরান্টোকেও নাকচ করা উচিত। স্রেফ ইউরোপের বিভিন্ন পাড়া থেকে এটা ওটা মিশিয়ে খিচুড়ি রান্না করে দিলি সেটাকে নিরপেক্ষ ভাষা বলা যায় বুঝি বলে তারা চোখ পাকিয়ে বকে দেন আমাদের। মার্কিন প্রতাপের পিঠে চড়ে ইংরেজি আজকের পৃথিবীতে এগিয়ে এসেছে। চীন যদি কাল জাঁকিয়ে বসে তাহলে হয়তো চীনা ভাষার প্রতিপত্তি অনেকটা বেড়ে যাবে। ইতিমধ্যে আরবি বা রুশ বা হিন্দি ভাষা শিখতে অনেকেই বাধ্য হচ্ছে একই রকম কারণে, যেগুলো আঞ্চলিক কারণ। ইংরেজি, আরবি, চীনে হিন্দি, রুশ উপাদান মেশানো কোন নিরপেক্ষ ভাষা তৈরি করে দাঁড় করাতে পারলে তবু কথা ছিল, সে মুহূর্তটা তো কেউই দেখায়নি। এসপেরান্তো শুধু যে আপাতত বর্তমান লড়াইটুকুতে হেরে গেছে তাই না, দীর্ঘমেয়াদী লড়াইটা থেকে পুরো আউট হয়ে গেছে। ওর দিকে তাকানোটাই বোকামি। ইউরোপকে এরকম আহ্লাদ দেবার কোনো মানে হয়? এটা উল্টো পক্ষের বক্তব্য, বুঝিয়ে বললাম। এই কথাগুলো কিন্তু আসলে অজ্ঞতাবশত দূর থেকে ঢিল ছোঁড়ার নমুনা বলে আমি অন্তত মনে করি। আজকের কথাবার্তার একদম গোড়ায় যে তিনটে উদাহরণ দিয়েছিলাম মনে করে দেখুন: ছুরি, ছুঁচা, দাঁড়ের এসপেরান্তো, ত্রাঞ্চিলো, কুদ্রিলো আর রেনিলো। ওগুলো তো ওই যে ইলো দেখতে পাচ্ছেন, ওই ইলোটা কোত্থেকে? ওটার অনুপ্রেরণা জামিনহফ পেয়েছেন দু জায়গা থেকে। একটা উৎস জার্মান চাবি অর্থে শ্লুসেল বলে আর ডানা অর্থে ফ্লুগল বলে। ও শেষের ওই এল কথা, ওই এল অংশটার উচ্চারণ আর ওটার বানান ইএল। দ্বিতীয় উৎস ফরাসি এগতাই অর্থাৎ হাত পাখা, আর আপারাই অর্থাৎ সরঞ্জাম। এই দুটো কথা শেষের আইএল বানান টুকু, ফরাসি আইএল, জার্মান ইএল। এইরকম সযত্নে জামিনহফ তার উপকরণ সৃষ্টি করেছেন এই দুটো জিনিস মিশিয়ে একটা জায়গায় এনে। এবং আপনি আগেই জেনেছেন এসব ইলোর মতো উপাদানের সাহায্যে এসপেরান্তো অল্প কয়েকটি শব্দখণ্ডের ভিত্তিতে তার 100 গুণ বেশি আস্ত শব্দ তৈরি করে। দারকে রেমিলো বলে, ওই রেম অংশটা ল্যাটিন, ইলোটা একটুখানি ফরাসি, একটুখানি জার্মান, একটুখানি জামিনহফের সৃষ্টি রুচি। এবার আপনাকে যদি কেউ চেপে ধরে বলে রেমিলো কথাটা কোন ভাষা থেকে নেওয়া, আপনি বলতে পারবেন না ল্যাটিন, না জার্মান, না ফরাসি, না জামিনহফের মুন্ডু। ইউরোপের তামান ভাষার সঙ্গে এসপেরান্টোর একটা গুরুত্বপূর্ণ তফাৎ আছে, সেটা খেয়াল করলে একটু দেখতে পাবেন ব্যাপারটা। এসপেরান্টোয় কথা টুকরোর গায়ে কথা টুকরো পরপর জুড়ে একটুও না পাল্টে টুকরোগুলো কথা তৈরি হয়। প্রত্যেকটি শব্দ এইভাবে তৈরি। যেমন ধরুন আপনি বলতে চাইছেন ছাগল ছানাগুলোকে দেখো, এর এসপেরান্তো হবে রিগার্দো লা কাপ্রিডোইন। এবার কাপ্রিডোইন কথাটা টুকরো ভেঙে দেখুন। কাপ্র মানে ছাগল, ঈদ মানে ছানা, ওই মানে গুলো, শেষ একটা দন্তন্য, ওটা বাংলা শেষের কেটার মতো। বাংলায় যেরকম সাজানো ছাগল, ছানা, গুলো, কে, এসপেরান্তো ঠিক সেইভাবে সাজানো। বাংলা এরকম সাজানো কচিত কদাচিৎ থাকে এক একটা কথায়, কিন্তু বার্মিজ, থাই, ভিয়েতনামি, চীনি, জাপানি ভাষায় সর্বদাই এইভাবে শব্দখণ্ড আলাদা আলাদা চেহারা বজায় রেখে যুক্ত হয়। পূর্ব এশিয়ার ভাষার সঙ্গে এই গভীর গঠনগত মিল আছে বলেই না 20 শতকের গোড়ার দিকে চীনি আর জাপানি এসপেরান্তো শিকড় গাড়তে পেরেছিল। এবারে এসপেরান্তো যারা এড়িয়ে চলে তাদের অস্বস্তির তৃতীয় শেষ কারণটার দিকে আসছি, যার নাম নান্দনিক। ওদের নান্দনিক বক্তব্য হলো, এটা তো একটা লোকের মাথা থেকে বেরোনো একটা বানানো জিনিস, কৃত্রিম ভাষা, এই জিনিসকে পাত্তা দেব কোন দুঃখে? এই কোন দুঃখে কথাটাকে আমি একটু চেপে ধরবো, ধরে বলবো যে যার মাতৃভাষাভাষী সমবায়ের দিকে মন দিয়ে তাকালে
একটা বড় মাপের দুঃখের খোঁজ পাবে। প্রত্যেক ভাষার ভদ্র চেহারা মাথার উপর থাকে, পায়ের নিচে দলিতদের আর অন্যান্য উপেক্ষিত গোষ্ঠীর মানুষদের চাপা দিতে থাকে। তাদের কথা বলার ধরনটাকে ভাষার মালিকরা টিটকিরি দিতে থাকে। কোনো কোনো ভাষায় এই দুঃখের জবাবে কিছু একটা করা হয়েছে। মারাঠিতে আমরা দেখতে পাই সাহিত্যে দলিতদের বিশেষ বাচনভঙ্গির গুরুত্বকে আলাদা স্বীকৃতি দিয়ে তার বিপরীতে যে সংস্কৃত ভাষা ভিত্তিক ব্রাহ্মণ্য সংস্কৃতি এতদিন জাঁকিয়ে থেকেছে সেটাকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন সার্বজনিক মারাঠির কি চেহারা হবে তাই নিয়ে গোষ্ঠীতে দর কষাকষি চলছে। সেটার ফল যা দাঁড়াবে সেটা হবে একটা রফা। কৃত্রিম সেই রফাটাই হবে নতুন প্রমিত মারাঠি, যেটা না ব্রাহ্মণদের না দলিতদের সত্যি সত্যি সবার পরশে পবিত্র করা। প্রমিত কেন বললাম, তার কারণ এই ধরনের একটা প্রক্রিয়া বাংলাদেশে সংঘটিত হয়েছে অনেকদিন ধরে, যেখানে ওরা প্রমিত বাংলার কথা বলেন খানিকটা ভাষা আন্দোলনে জেট টেনে। এক একটা জেলার বাচনভঙ্গিকে নানা হাসি ঠাট্টায় দাবিয়ে রাখার দীর্ঘ ইতিহাস পেরিয়ে ও দেশের মানুষ এখন এক প্রমিত বাংলাকে ভেবে চিনতে সমাজের কেন্দ্রে রেখেছেন, যে প্রমিত বাংলা ঠিক পশ্চিমবঙ্গের মান্য চলিতদের অবিকল প্রতিরূপ নয়, আবার পূর্ব বাংলার বিভিন্ন জেলার অঙ্ক কষা কোনো অ্যাভারেজ পর্যন্ত নয়। জামিনহসের মতে সৃষ্টি প্রবাহ থেকে উঠে আসা একরকম ক্ষেত্রফল পূর্ববঙ্গের এই প্রমিত বাংলা। সে জায়গাটা কৃত্রিম, কিন্তু কৃত্রিম বলেই বাসযোগ্য। গাছ প্রকৃতির দান, কিন্তু গাছে বাস করতে আমাদের অসুবিধেই হয়। বাড়ি জিনিসটা নির্মিত বা কৃত্রিম, কিন্তু তাকে ঠিকমতো নির্মাণ করলে সেই বাসযোগ্য হয়ে ওঠে। এখানে এসপেরান্তো আমাদের কি দিচ্ছে বলুন তো? একটা আদর্শের মূর্ত চেহারা হিসেবে সামনে বসে আছে সে। তার কোনো জাগতিক ক্ষমতা নেই যে আমাদের কারোর উপরে চাপ দেবে, বসে থাকাটাই দিতে পারে সে, ওটুকুই যথেষ্ট। আদর্শকে যদি আদর্শের জায়গায় থাকতে দিয়া সেই আদর্শটাকে চোখের সামনে রেখে যদি আমাদের সাংসারিক কাজকর্ম কতটা গুছিয়ে কতটা অগোছালো রেখে জীবন চালাবো সে ব্যাপারে আমাদের বিবেচনা খাটিয়ে পরপর সিদ্ধান্ত নিতে থাকি, তাহলে আমরা দুপুর সামলাতে পারবো যেটুকু পারি। আপনাদের অনেকের বহুদিনের পুরনো অস্বস্তির কথা এতক্ষণ কচলালাম, এতে আপনাদের নতুন অস্বস্তি ঘটে গেল হয়তো। বলে জিভ কাটছি, এটা সামনে নেবার একমাত্র উপায় এখন বড় বড় কথা ওই চূড়া থেকে নেমে এসে ছোট ছোট বিষয়ের দিকে আবার নজর টানা। সেই মেজাজে বলছি, ভাষাটা শিখে কার কি লাভ হতে পারে, সেটা আজকের আমার উপস্থাপনের শিরোনাম রাখা হয়েছিল। একটু আগে বলেছি গণিতের আর কম্পিউটার সায়েন্সের কথা। ওই সমস্ত পেশায় যারা ঢুকতে চাইছে, যেসব ছেলে মেয়ে তা সত্ত্বেও উপযুক্ত কম্পিউটারের নাগাল পাচ্ছে না, যোগ্য শিক্ষক পাচ্ছে না, অথবা এমন দ্বিধাবোধ করছে যে পিছিয়ে যাচ্ছে ব্যক্তিগত মনোবলের অভাবে, কল্পনা করুন সেরকম কিছু ছেলে মেয়ে আজকে প্রথম ধাপে হয়তো কোনো এনজিও সাহায্যে এসপেরান্তো শিখল। তারপরে দুদিন বাদে দ্বিতীয় ধাপে তাদের যখন আরেকটু সহায় সম্বল বা মনোবল বেড়ে যাবে, তখন তারা দেখবে তত্ত্বরিয়ে শিখতে পারছে কম্পিউটার প্রোগ্রামিং এর অ ক খ কিংবা গণিতের রহস্য। এই কাল্পনিক চিত্রনাট্যে তারা এসপেরান্টোকে একটা সিঁড়ির একটা ধাপের মতো ব্যবহার করলো। কিসের ভিত্তিতে আমরা এই কল্পনাটা করতে পারছি একটু ভেবে দেখলে বুঝতে পারবেন। দেখুন, একদিকে গণিতের বা কম্পিউটার প্রোগ্রামিং এর একেবারে পুরোপুরি কৃত্রিম সংকেত, আরেকদিকে ইংরেজি বাংলা তেলুগুর মতো সম্পূর্ণ অকৃত্রিম ভাষা। এ দুটোর মাঝখানে এসপেরান্টোর একটা বিশেষ ঠিকানা। এই ঠিকানার একটা আলাদা নাম রেখেছি আমি বলি এসপেরান্তো একটা মনস্ক ভাষা। অন্য মনস্ক নয়, মনস্ক। এটা পৃথিবীর একমাত্র বহুল ব্যবহৃত মনস্ক ভাষা। এই ভাষা শিখবার জন্য তাই আপনি ইন্টারনেটে প্রচুর সহায় সম্বল পেয়ে যাবেন, একটা মুঠোফোন হাতে থাকলেই হলো। যাদবপুর আর তৃতীয় পরিসরের উদ্যোগে নভেম্বর থেকে যে অনলাইন কোর্স পেয়ে যাবেন সেটা একটা সম্বল। এই সময় যার অসুবিধা থাকবে তিনি পরেও অন্য কোনো জায়গা থেকে শিখতে পারবেন। অজস্র জায়গায় অনলাইন রসদ পাওয়া যায়। বাচ্চারা হয়তো নিজেদের চেষ্টায় ওইসব রসদ ব্যবহার করতে পারবে না এসপেরান্তো শেখার জন্য, কিন্তু এনজিও মহলে আজকাল অনেকেই বিভিন্ন জায়গায় বাচ্চাদের দরকার মতো সাহায্য করে থাকেন। আমার কথাটা সেই ধরনের কর্মীদের সম্বোধন করি বলা। শুনে অনেকের মনে হবে আচ্ছা, ইন্টারনেটের রসদ ব্যবহার করতে চাইলে তো ইংরেজি জানা দরকার, অথচ ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে ঠিক মতো ইংরেজি শেখা অনেক ছাত্রের পক্ষে খুব কঠিন কাজ। এক্ষেত্রেও কি এসপেরান্তো কাজে লাগে? ঠিক মুহূর্তে এসপেরান্তো হাতের কাছে এগিয়ে দিলে
সত্যি কাজের লাগে, তবে আপনার হাতের টিপ ভালো হওয়া দরকার। যে ছাত্র মোটামুটি ইংরেজি শিখেছে, কথাটুকু শিখেছে, কিন্তু কঠিন কথাগুলো ধরতে পারছে না, কিংবা আন্দাজে কঠিন কথাগুলো বুঝতে পারলেও নিজের লেখায় বা বলায় ব্যবহার করতে পারছে না, কল্পনা করুন সেরকম একজন ছাত্র কারোর একটা সাহায্যে মোটামুটি এসপেরান্তো শিখে নিল। খুব ভালো এসপেরান্তো শেখার দরকার নেই, মোটামুটি শিখলো এই সোপান হিসেবে। ওই মনস্ক ভাষা সোপানে চেপে দ্বিতীয় ধাপে উঠে সেই বাচ্চা পৌঁছে যাবে ইংরেজি জানার অন্তর্মহলে, কঠিন শব্দগুলো নাগাল পাবে। চুপি চুপি খবর দিই, নিছক কাল্পনিক গল্প খাচ্ছি না, এই টোটকাটা সত্যি কাজ করে, নিজের চোখে দেখেছি। তবে সেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যাদের অভিজ্ঞতা তা নিয়ে আমি কথা বাড়িয়ে বোরও করবো না, তাদের প্রাইভেসিও নষ্ট করতে চাইছি না। এবার আমি তৃতীয় একটা আগ্রহের জায়গার কথা বলবো। আমাদের মধ্যে কেউ কেউ বিদেশি ভাষা রীতিমতো রপ্ত করে নেয়, সেসব ভাষা শেখাতেও পারে, যেমন ফরাসি, জার্মান, রুশ, চীনি, জাপানি, এমনকি ইন্দোনেশিয়ান বা কোরিয়ান। সেই সব ভাষা শিখতে গেলেও দেখবেন প্রথমে এসপেরান্তো শিখে নিয়ে তার পরের ধাপে বিদেশি ভাষা আয়ত্ত করতে অনেক কম সময় লাগে। এটা লোকেরা স্কুলের বাচ্চাদের নিয়ে বিভিন্ন দেশে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছে, একাধিক দেশে। বড়দের বেলাতেও এসপেরান্তো যে সোপান ভাষা হিসেবে কার্যকরী সে কথা অভিজ্ঞতা থেকে জানি। এবারের এই সেমিনারে আপনারা শিবাকে পাবেন একটু বাদেই। তিনি ইন্টারভিউ করবেন রাঙ্গানায়কুকে। আমাদের এই তরুণ বন্ধু শিবা, নাগা শিবা, প্রথম এসপেরান্তো শিখেছিলেন, তারপর জার্মান ভাষা। তত্ত্বরি এত ভালো জার্মান শিখেছিলেন যে অ্যামাজন কোম্পানি তাকে বলল, শিবা, জার্মান ভাষার মাধ্যমে যারা আমাদের বইপত্র কিনছে কিন্তু কিনতে গিয়ে জোচুরি করছে, টাকায় ঠকাচ্ছে আমাদের, তুমি তাদের ডেটা মন দিয়ে যাচাই করবে, করে ওদের কারচুপি ধরতে সাহায্য করবে, এটাই তোমার চাকরি। সেই কাজ শিবা সফলভাবে করে গেলেন কয়েক বছর ধরে। এভাবেই তার আখের গোছানো শুরু হয়। বাকিটা জানতে চাইলে শিবাকে জিজ্ঞেস করবেন, একটু বাদেই তাকে পাবেন। বাঙালি তথা ভারতীয়দের চতুর্থ আরেকটা আগ্রহের জায়গা হলো শিল্পের বিভিন্ন শাখা। নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বাদল সরকার এসপেরান্তো শিখেছিলেন। বাদলদা 80-র দশকে বুঝতে পেরেছিলেন তিনি যে আদর্শে তার ওই তৃতীয় থিয়েটারের আন্দোলন চালান সেটার সঙ্গে এসপেরান্তোর মূল সুরের ঘনিষ্ঠ আত্মীয়তা। তাই তাঁর দীক্ষিতদের তিনি এসপেরান্তো শিখতে বলেন, কেউ কেউ শিখেও ছিলেন। বাদলদা একটা এসপেরান্তো শেখার বই লেখেন বাংলায়, খুব কাজের বই, তার নাম বিশ্বভাষা এসপেরান্তো। এছাড়া তিনি সুকুমার রায়ের হজবরল নাটকটার অনুবাদ করেন এসপেরান্তোয়। নাটক বলছি, গল্পের বই, দুঃখিত, প্রচুর সংলাপ আছে মুখে, নাটক এসে গেল। তার অনুরোধে আমি একটু ঘষে মেজে দিই। সেই অনুবাদ একটি বহু ব্যবহৃত সংকলনী পিঠে চড়ে যাবতীয় এসপেরান্তো লাইব্রেরিতে পৌঁছে গেছে সারা পৃথিবীতে। ও হ্যাঁ, যাবতীয় এসপেরান্তো লাইব্রেরি বলতে বোঝায় অন্তত গোটা 50 দেশ, বলে না দিলে আপনারা তো জানবেন না সে কথা। কেউ যদি নাট্যকর্মী বা নাট্য গবেষক হিসেবে বাদল সরকার কিংবা তৃতীয় থিয়েটার ভালো করে বুঝতে চান, তাহলে এসপেরান্তো শিখলে তার অনেকটা লাভ হবে। এবং ভুলে যাবেন না, এসপেরান্তো শিখতে তাকে খুব বেশি চেষ্টা করতে হবে না। ওই বৃত্তে বাদলদার সান্নিধ্যে যারা এসপেরান্তো শিখেছিলেন তাদের একজন আমার বন্ধু সজল দে। তিনি এখন শিলংয়ে রুশ ভাষা পড়ান। সজল সম্প্রতি একজন ভারতীয় পথিকৃতের এসপেরান্তোয় লেখা আত্মজীবনী অনুবাদ করেছেন ইংরেজিতে আর বাংলায়। সেই পথিকৃতের নাম লক্ষীশ্বর সিংহ, জন্ম 1905, মৃত্যু 1977। আমি ব্যক্তিগতভাবে চিনতাম। সজলের করা বাংলা অনুবাদ কয়েক কিস্তিতে বেরিয়েছে ধারাবাহিক আর সংবেদন পত্রিকায়, এবারে বেরোবে বই হয়ে। তার করা ইংরেজি অনুবাদের পাণ্ডুলিপি তৈরি, তিনি শিগগিরই প্রকাশক খুঁজবেন। লক্ষীশ্বর সিংহের জীবন আর কৃতিত্ব নিয়ে সম্প্রতি আরেকজন গবেষক, বিশিষ্ট গীতিশিল্পী মৌসুমী ভৌমিক গান আর গায়কদের ইতিবৃত্ত ঘাটতে গিয়ে অনেকটা কাজ করেছেন, সেই সূত্রেই গবেষণা করেছেন। তার কথা আপনারা অনেকে জানবেন বলে কাজে লাগার এই দৃষ্টান্তটাও তুলে ধরলাম। তিনি সজলের অনুবাদের অনেকগুলো জায়গার খেই ধরে নিজের গবেষণার এগিয়ে নিয়ে যেতে পেরেছেন গত 2 বছরে। এই অবধি নানা রকম ব্যক্তিগত পছন্দের বা ঝোঁকের সূত্রে কি লাভ হতে পারে সেই কথা বলেছি। ব্যবহারিক বড় দরকারের জায়গায় অনেকে দেখবেন এসপেরান্তো শিখলে বিশেষ কয়েকটা সুযোগ সুবিধে পেয়ে যাচ্ছেন, যেগুলো অত সহজে আর কোনো রাস্তায় পাবেন না। কিরকম সুবিধে? এই কঠিন সময় জোগাড় যন্ত্র কেউ কেউ বিদেশ যাচ্ছে লেখাপড়া করতে কিংবা চাকরি সূত্রে, কারো কারো কাজের তাগিদে বিদেশে একবার
কয়েক সপ্তাহ বা কয়েক মাস করে কাটাতে হচ্ছে বা তার চেয়েও বেশি। এইসব মানুষ যদি যাবার আগে মোটামুটি কাজ চালানোর মতো বুনিয়াদি এসপেরান্তো শিখে রাখেন, তাহলে ওইসব বিদেশ যাত্রা বা বিদেশ বাসের সময় খুবই কাজে লাগবে। বহু দেশে পাবেন সেখানকার এসপেরান্তো জানা লোকজনের বাড়িতে সস্তা আতিথ্য। তারা বাড়িতে রাখতে না পারলে নিদেন পক্ষে আপনাকে সস্তা থাকা খাওয়ার জায়গা খুঁজে বার করতে সাহায্য করবে। শুনে আপনি বলবেন, এ আর এমন কি, এসপেরান্তো না শিখে ইন্টারনেট সার্চ করলেই তো এগুলো পাওয়া যায়। কথাটা ভুল নয়, তবে কাজটা করতে গেলে দেখবেন স্থানীয় ইন্টারনেট সার্চ করতে সুবিধা হয়। স্থানীয় ভাষায় গিয়ে সার্চ করতে পারলে বহু দেশে ইন্টারনেট প্রধানত ইংরেজিতে কাজ করে না, সেই দেশের ভাষায় কাজ করে। এবং যে অপশন গুলো আপনি পেলেন ইন্টারনেটে, যদি বা ইংরেজিতে সার্চ করেন বা যদি বা স্থানীয় ভাষা শিখে নিয়ে থাকেন, কোন অপশন ভালো কোনটা মন্দ সেটা বোঝার জন্য আপনার এমন পরামর্শদাতা লাগবে যিনি ওয়াকিবহাল। সেই লোক আপনি ফোকটে পাচ্ছেন কোথায়? বিশেষ করে ইউরোপে সবাই প্রচন্ড ব্যস্ত মানুষ, আপনাকে সময় দিতে পারছে না। যদি আপনি এসপেরান্তো শিখে থাকেন, তাহলে আপনি বাইরের একটা কোনো দেশে পা দেবার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য বন্ধুবৃত্ত পেয়ে যাবেন, যাদের আপনি বিশ্বাস করতে পারেন এবং যাদের অনেকেরই হাতে প্রচুর সময় আছে। সময় না থাকলে তারা এসপেরান্তো শিখবেন না। যে কাজের বা যে লেখাপড়ার সূত্রে আপনি বিদেশ যাচ্ছেন, সেই সূত্রে আপনার কিছু আলাপ তো হবেই, নিশ্চয়ই হবে। তবে সেসবের বাইরে যদি কয়েকজন এসপেরান্তো জানা বন্ধুও পেয়ে যান, তাহলে দেখবেন তাদের সঙ্গে স্বার্থের ব্যাপারে আপনার কোনো রেষারেষির সম্ভাবনাটুকুও নেই বলে বেশি স্বস্তি পাচ্ছেন, খানিকটা নিশ্চিন্তে মিশতে পারছেন তাদের সঙ্গে। এরপরে আসি এনজিও কর্মীদের কথা। যেসব এনজিও কর্মী ভারতে বসে কাজ করেন, তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক কারুর অল্প কারুর বিস্তর। যাদের অল্প তাদেরও জানা দরকার, নানাবিধ এনজিওর কাজের জন্য রাষ্ট্রসংঘে বা ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো আয়োজন আছে। তার সুযোগ নিতে পারলে এনজিওর কাজ অনেক চট করে এবং অনেক সহজে করতে পারবেন। আয়োজন বলতে আমি খালি খয়রাতের কথা বলছি না। আমরা সবাই জানি যে আজকাল ভারতের এনজিওদের পক্ষে বিদেশি টাকার লেনদেনের ব্যাপারে কড়াকড়ি চালু হয়েছে। কিন্তু আপনি যদি বিদেশি সহযোগী জোগাড় করতে পারেন, তাহলে আপনার অনেকটা কাজ বিদেশিরা বিদেশে বসেই করে দেবে, টাকা কড়ি লেনদেন লাগবে না, ইডি আপনার বাড়িতে করা নাড়বে না। সহযোগী জোগাড় করার ব্যাপারে ওরকম কড়াকড়ি নেই। এবারে রাষ্ট্রসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়নে বিশেষ কোনো একটা আয়োজনের খবর জোগাড় করতে আপনার ঘাম ছুটে যাবে। ইন্টারনেটে ওদের আমলাতন্ত্রের এমন গোলক ধাঁধা দেখেই ভয় করে। আমি তো ভয়ে একেবারে কাঁটা হয়ে যাই, আমি পারি না ওটা করতে। ওই গোলক ধাঁধায় যদি আপনি কোনো কারণে ঢুকতে চান, আমাকে জিজ্ঞেস করবেন না, এসপেরান্তোভাষী ওয়াকিবহাল কাউকে ধরুন, চট করে পরামর্শ পেয়ে যাবেন, অনেক আছে। আমি তাদের একজনের, কিন্তু অনেক আছে। বেশিরভাগ এসপেরান্তো সংগঠন বহু দশক ধরেই রাষ্ট্রসংঘে কিংবা ইউরোপিয়ান ইউনিয়নে বিভিন্ন শাখার সঙ্গে কারবার করছে। হাতের কাছে যদি এমন কাউকে না পান যার সময় আছে আপনাকে সবটা বুঝিয়ে দেবার, তাহলে আপনি চট করে হদিশ পেয়ে যাবেন এসপেরান্তো লেখা কোনো না কোনো দলিল বা নিউজ লেটারের বা গাইডের। সেখানে আপনি যা খুঁজছেন সেই জবাবগুলো সহজেই পেয়ে যাবেন। রাষ্ট্রসংঘে এসপেরান্তো কর্মীরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বসেছে অনেক বছর ধরে পরিশ্রম করবার পর। প্রথমে রাষ্ট্রসংঘে যেটা আদি সংস্করণ, যার নাম ছিল জাতিসংঘ, ইংরেজিতে লিগ অফ নেশনস, ফরাসিতে সোসাইটি দে নেশন, সেটা প্রতিষ্ঠিত হতে না হতেই এসপেরান্তো সংগঠনের লোক গিয়ে নানা দেশের প্রতিনিধির দরজায় কড়া নেড়েছিল। এটা 1920 সাল নাগাদ। আপনারা অনেকেই জানবেন ভারত তখন উড্রো উইলসনের বিশেষ চেষ্টার ফলে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হয়েছে, একমাত্র পরাধীন দেশ যার ভোট দেবার অধিকার সবই আছে। এবারে এসপেরান্তো ভাষীদের ওই ডাকে সাড়া দিয়ে ভারত, চীন, পারস্য, সেকালে ইরানকে পারস্য বলতো, আর্জেন্টিনা, এরকম গোটা সাত্বিক দেশ প্রস্তাব করেছিল জাতিসংঘ যেন পৃথিবীর সমস্ত স্কুলে এসপেরান্তো শেখাবার সুপারিশ করে। ক্রমশ সবাই এসপেরান্তো জানবে এমন দুনিয়ার দিকে যেন আমরা এগিয়ে যাই। ভারত, চীন ইত্যাদির এই চেষ্টা বানচাল হয়ে যায় 1922 সালে। প্রস্তাবটা যখন গৃহীত হব তখন জাতিসংঘের প্রভাবশালী প্রতিষ্ঠাতা সদস্য ফ্রান্স ভিটো করে। ফ্রান্সের হাতে ভিটো ছিল। ভাষার প্রশ্নটা এসপেরান্তো ভাষীরা আবার তুলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন আমাদের চেনা রাষ্ট্রসংঘ এসেছে জাতিসংঘের উত্তরসূরি হিসেবে। বছর 10 লাগাতার চেষ্টার পর রাষ্ট্রসংঘের যে উপসংস্থা এই জিনিসটা দেখে, সংস্কৃতি দেখে, অর্থাৎ ইউনেস্কো,
সেইটার কাছে বিশ্ব সংস্কৃতির একটা বড় কৃতিত্বের নিদর্শন রূপে এসপেরান্তো ভাষার স্বীকৃতি জুটলো এবং তার প্রবর্তক জামিনহোসের স্বীকৃতি জুটলো 1954 সালের ঘোষণা এবং তার পরিপূরক 1985 সালের ঘোষণায়। 54 পর থেকে রাষ্ট্রসংঘের সহযোগী এনজিও হিসেবে বিশ্ব এসপেরান্তো সংগঠনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবারে একটু ব্যক্তিগত কথা বলবো, আমার নিজের কথা, বক্তব্যটা স্পষ্ট করবার জন্য। বিশ্ব এসপেরান্তো সংগঠনকে একা ইউনেস্কো নয়, রাষ্ট্রসংঘের গোটা বৃত্তটাই, মানে রাষ্ট্রসংঘ পরিবারের প্রত্যেকটা জায়গায় আতিথ্য দেয় তাদের সমস্ত আয়োজনে। 1977 থেকে শুরু করে 2 বছর আমি নিউ ইয়র্ক শহরে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আমি ছিলাম বিশ্ব এসপেরান্তো সংগঠনের প্রতিনিধি। নিয়মিত রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিয়েছি, ওদের ব্রিফিং যেগুলো হয় আর কি আমাদের মতো আপামর লোকের জন্য। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 2008 সালে আমি যখন 1 বছর হলো বিশ্ব এসপেরান্তো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছি, সেই সময় সংগঠনের 100 বছরের জন্মদিন আসছে, আমায় বলা হলো আয়োজন করতে বেশি দৌড়দৌড়ি করে ফাংশন হল ভাড়া করতে হবে না, অনেক টাকা গচ্চা দিয়ে রাষ্ট্রসংঘের যে বিশেষ দপ্তর জিনিভায় অবস্থিত, যেখানে মানবাধিকার ঘটিত কাজকর্ম চলে, সেখানে আমাদের সংগঠন বিনা পয়সায় আমাদের জন্মদিন উদযাপনের সুযোগ পাবে, ওদের ওই জমকালো বিরাট প্রেক্ষাগৃহে, ফোকটে, বিনা পয়সায়। তখন জানতে পারলাম এই ফোকটে কাজ করবার সুযোগটুকু রাষ্ট্রসংঘ তার আত্মীয় সংগঠনদের দেয় যখন জন্মদিন আসছে সংগঠনের, বিশেষ করে 100 বছরের জন্মদিন। রাষ্ট্রসংঘ ইত্যাদি সূত্রে আমি আরো একটা ব্যক্তিগত কথা বলছি, একটু প্রশ্রয় দিন, দুঃখিত। জেনিভায় যাবার কয়েক মাস আগে আমি ফরাসি এসপেরান্তো ভাষীদের নিমন্ত্রণে প্যারিস গিয়েছিলাম। তখন ফ্রান্সের এসপেরান্তো কর্মীদের সভায় বক্তৃতা দিতে গিয়ে আমি তাদের একটা অপ্রত্যাশিত ধন্যবাদ দিলাম, যেটা আমার আগে বা পরে যতজন কেউ দেয়নি, ওরা বললো তাই। আমি বললাম, শখানেক বছর আগে জাতিসংঘে ভারত প্রমুখ দেশ প্রস্তাব করেছিল জাতিসংঘ যেন এসপেরান্টোকে সারা পৃথিবীর সব স্কুলে অবশ্য পাঠ্য বিষয় হিসেবে চালু করে দেয়। ফরাসি ভাষার ক্ষমতা কমে যাবে এই ভয়ে তোমাদের দেশের সরকার জাতিসংঘে ওই প্রস্তাব ভিটো করেছিল, তোমরা সবাই জানো। আমি ভারতের মানুষ হিসেবে তোমাদের বলতে এসেছি, অনেক ধন্যবাদ। ভাগ্যিস তোমরা সেই দিন ওই ভিটোটা করেছিলে, যদি না করতে সেদিনের যা জ্যামিতি ছিল পৃথিবীতে, এসপেরান্টোর কপালে যুক্ত সাম্রাজ্যবাদের বাহন হিসেবে কাজ করার অভিশাপ। ওই ভিটোটা সাপে বর হয়েছে। পৃথিবীর ক্ষমতাশালীদের দোসর হবার বদলে এসপেরান্তো বঞ্চিতদের বন্ধু হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবার সুযোগ পেয়েছে। শুনে তারা হতভম্ব, বলে এ কথা কেউ কখনো বলেনি, সবাই আমাদের গালমন্দ করে, আর তুমি প্রশংসা করতে এসছো, যা বাবা। বঞ্চিতদের বন্ধু বললে অনেকে আপনারা ভাববেন আমি গলাবাজি করছি। আসলে এসপেরান্তো কার বন্ধু হবে এবং সেই বন্ধুত্বের ফলে এসপেরান্টোর কাজকর্ম, ভাষাটা নিজের পুঙ্খানুপুঙ্খ কাজকর্ম কিভাবে এগুলো ভালো হয়, এ নিয়ে একচোট তর্ক হয়ে গিয়েছিল এসপেরান্তো সাহিত্যিক মহলে। 1 শতাব্দী আগে 20 দশকে হাঙ্গেরিতে 2 কবির মধ্যে তর্কটা হয়েছিল, দরিদ্র কবি জুলা বগি আর ধনী কবি কালমান কলচয়, এদের মধ্যে। ওরা দুজনে মিলে একটা সাহিত্য পত্রিকা চালাতেন, লিটারাতুরা মন্দ তার নাম, মানে সাহিত্য জগৎ। কি হবে সেই পত্রিকায় ভাষা নীতি? বগি বললেন, যিনি দরিদ্র কবি, এসপেরান্তো সর্বজনীন ভাষা, সকলের ভাষা, তাকে থাকতে হবে মাটির কাছাকাছি, হতে হবে সুন্দর নিরলঙ্কার, যাতে সে সত্য নিরহংকারকে ধরতে পারে। যথাসাধ্য কম শব্দের সাহায্যে অনেক অনেক শব্দ তৈরি করার মূল নীতিতে অবিচল থেকে এই ভূষণহীন এসপেরান্টোয় যা সাহিত্য হয় সেই রচনাই করতে হবে প্রচন্ড কম শব্দের সাহায্যে। কলচয় বললেন, এসপেরান্তো বিশ্বজনীন ভাষা, সব বিষয় নিয়ে যাবতীয় বক্তব্য ঠিক মতো প্রকাশ করতে প্রস্তুত হতে হবে তাকে। কম নয়, অনেক বেশি শব্দ, অনেক বেশি পারিভাষিক, নান্দনিক, বিলাসের শব্দে ভূষণ অলংকার সব চাই তার গায়ে। দরিদ্রতার কথা পরে ভাবা যাবে, এই মুহূর্তে এসপেরান্তো সকলের ভাষা হতে পারবে না, তাকে সবকিছুর ভাষা হতে হবে। এই হচ্ছে বিশ্বজনীন ভাষার কাজ। বিশ্বজনীন বলতে কি বোঝায়? এই 2 আদর্শের মধ্যে
সেই যে ঠোকাঠুকি বাঁধলো 1920 দশকে, আজও তার মীমাংসা হয়নি, কখনো হয়তো হবে না। বগি রেগে মেগে ঠিক করলেন কলেজের ওই পত্রিকার সম্পাদক মন্ডলী থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে যাবেন। তিনি বেরিয়ে গেলেন, ভালো কথা। আজকের দিনে আমরা যারা এসপেরান্তো সাহিত্য পড়ি, বগির কবিতাও মন দিয়ে পড়ি, কলচয়ের কবিতাও মন দিয়ে পড়ি। কলচয় আমার সঙ্গে চিঠি চালাচালি করেছিলেন, কারণ আমি যখন ঢুকেছি ভাষাটাতে 55 বছর আগে, তিনি তখনও বেঁচে। বগির সঙ্গে আমি বেচারা আমার আলাপ হয়নি, কারণ আমি ভাষাটাতে ঢোকার কয়েক মাস আগে বগি মারা গেছেন। ওটা আমি ঢুকতে পারবো টের পেয়ে ওর মারা যাবার শখটা জাগলো। খারাপ রসিকতা করছি, পুরো দুঃখিত, কিন্তু একটু এরকম কথা বলতে ইচ্ছে করে আমাদের। আমি তখন ছেলে মানুষ ছিলাম, সেই মেরেজ এখন ফিরে আসছে। আমার তখন 14 বছর বয়স, কিছু মনে করবেন না। যাকে আমরা দুজনকে এখন শ্রদ্ধা করি এবং আমরা আদর্শ সংকটে ভুগি। আমরা কেউ কল্লোচয়ের ভক্ত, কেউ বগির ভক্ত, কেউ মাঝামাঝি পথে চলি। আমি মাঝামাঝি পথে চলি, কিন্তু আমার বন্ধুরা কেউ কেউ এদিকে বা ওদিকে উগ্রপন্থী। এই কথাটা কেন সবিস্তারে বললাম আপনি কি দেখতে পাচ্ছেন, না ভাবছেন বোর করলাম? আমি ইঙ্গিত করছি এখনকার বিশ্বভাষা ইংরেজি নিয়ে যারা ইংরেজি রথ চালাচ্ছেন, তারা যদি দয়া করে এই বগি কলচয় বিতর্কের অনুরূপ তর্ক ইংরেজি নিয়ে ফাঁদেন, তাহলে বড় লাভ হয়। বিশ্বভাষা হিসেবে ইংরেজির অন্যমনস্ক চলনটা একটু মনস্ক হবার দিকে এগোতে পারবে। অন্তত আমরা যারা ভারতবর্ষে ইংরেজি শেখাই, তাদের তো ভেবে দেখা দরকার কিভাবে আমরা চলবো, কাদের সঙ্গে এবং কেন। ইংরেজি ছোটখাটো সংস্করণ আমরা প্রচুর লোককে শিখিয়ে ছিমছাম যোগাযোগের উপরে জোর দেব, নাকি পূর্ণাঙ্গ ইংরেজি বিরাট শব্দ সম্ভারের মোকাবিলা যারা চট করে করতে পারবে তাদেরই আরো বেশি ক্ষমতায়নে তুঙ্গে নিয়ে যাব, যাতে ভারতবর্ষ দেশ হিসেবে বিশ্বমঞ্চে কৃতীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে পারে। এই জবাব এই হওয়া উচিত যে দুটোই চাই, কিন্তু তার জন্য দুরকম ট্রেনিং লাগবে, দুরকম কর্মীর মধ্যে সহযোগিতার সমীকরণ তৈরি করা দরকার। এগুলো তো আমরা কিছুই শুরু করিনি। ভারতীয়দের ইংরেজি শেখানোর পেশায় যারা আছেন তাদের মহলে 2-4টে নেতৃস্থানীয় লোক যদি 4টি এলিমেন্টারি এসপেরান্তো শিখে নিয়ে বগি কলচয় বিতর্কে ঢোকেন আর তার সাম্প্রতিক রকম ফেরের লেখাগুলো একটু ঘেঁটে দেখেন, তাহলে ইংরেজি শেখানোর ক্ষেত্রে এইরকম ভাবনার কি প্রতিরূপ তাদের কাজে লাগতে পারে সে অঙ্কটুকু তারা একটু কষে দেবেন। তখন কি ভালো যে লাগলো তোমায় কেমন করে বলি, এই পুরনো কবিতার প্রতিধ্বনি করতে আমরা পারবো। এই কবিতার কথাই মনে পড়লো, এসপেরান্তো ভাষায় যেসব কবিতা, উপন্যাস, ছোট গল্প, রম্যরচনা, নাটক প্রথম মুহূর্ত থেকেই রচিত হয়ে আসছে, জামিনহোফ লিখতেন, তারা গোড়ার দিকে ছিল এই ভাষা সাহিত্য চর্চা কিভাবে হতে পারে তার নিদর্শন আর রাস্তা তৈরির মিস্ত্রিগিরি। ক্রমশ এসপেরান্তো মৌলিক সাহিত্য, অনুদিত সাহিত্য তার সম্পূর্ণ নতুন ধরনের জরুরি কাজের জায়গা হয়ে উঠেছে। এই জায়গাটা আপনাদের কি দিতে পারে, যদি অনেকটা সময় খরচ করে আপনি সাহিত্যের সমঝদার হবার মতো ভালো করে শেখেন, তাহলে জানতে পারবেন। আজকে কি করে আমি চট করে বলে দেবো, তো সম্ভব না। এটা মজার নমুনা দেবো আপনাদের। গোড়ার দিককার একজন গল্প লেখক ছিলেন সিরিয়ায়। তার ছোট গল্পে একটা চরিত্র আছে যে কথায় কথায় মুখ খারাপ করে, ধরে নিন রোদ্দুর রায়ের মতো। সে লোকটা কিরকম ফুজুরির মতো খিস্তি কেউ ছেটাতে থাকে, তার উপমা দেবার জন্য সিরিয়ায় তার আখ্যানে বলছেন। যেসব ভাষায় ডেফিনিট আর্টিকেলের ছড়াছড়ি, সেখানে যেরকম বাক্যের সব জায়গায় একটার পর একটা ডেফিনিট আর্টিকেল দেখা যায়, ফরাসি লালা লালা, জার্মান ডিডি ডিডি, এই লোকটার বাক্যে সেরকম ছড়িয়ে ছিটিয়ে খিস্তি থাকে। এখন এইরকম উপমার রুচি এমন পাঠকেরই হবে যার জানা আছে যে নানা দেশে নানা ভাষার অনেক রকম ধরন ধারণ আছে, এবং পাঠক জানি যে সকলেই পরস্পরের অভ্যাসের আর স্বাচ্ছন্দ্যের তফাৎ নিয়ে সচেতন, কারণ বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় অভ্যস্ত। এসপেরান্টোকে ঘিরে যে এইরকম পারস্পরিক সংবেদনশীল পাঠক মহল আর লেখক কুল তৈরি হয়েছে, এটা বিরাট সৌভাগ্য। বরাবজোরে আমি একটা এসপেরান্তো সাহিত্য পত্রিকার অন্যতম সম্পাদক, আমরা 5 জনে মিলে চালাই কাগজটা। 15 বছর হলো এটা আমি করছি। কাগজটার নাম বেলেট্রা আলমানাকো। বছরে 3 বার বেরোয়। কত রকম দেশের কত রকম রুচি লেখা স্রোত আসতে থাকে সম্পাদকদের পছন্দ অপছন্দ মিলিয়ে।
কিভাবে আমরা সিদ্ধান্ত নিই এই গল্প আপনাদের কি করে বলবো। এইটুকু বলতে চাইবো যে আমাদের মধ্যে বগি কলেজের মতো ফাটাফাটি ঝগড়া কখনো হয়নি এবং হয় না। যে যার নিজের বিবেচনা অটুট রেখেও পরস্পরের প্রতি আত্মসমর্পণ না করেও রুচি অরুচির দিকে আমরা মনোযোগ দিয়ে একসঙ্গে রাস্তা খুঁজে নিচ্ছি। মৌলিক আর অনুদিত দুরকম লেখায় আমরা ছাপি, তবে অনুবাদ জগতে এসপেরান্তোর একটা কাজ হলো ছোট ভাষা থেকে আরেকটা ছোট ভাষায় যুক্ত করে যে অনুবাদ এমনিতে হবে না, যেমন ক্রোয়েশিয়ান বা ফিনিশ থেকে বাংলা, সেরকম তর্জমা করিয়ে নেওয়া। এই দৌত্যের ব্যাপারটা নিয়ে সুভাষ চক্রবর্তী আলাদা বক্তৃতা দেবেন এই সেমিনারের শেষ দিনে, আমি কথা বলছি না। যে লেখকদের লেখা পেলে আমরা আমাদের ওই কাগজে তখনই চোখ বুঝে বলিনি নিশ্চয়ই আপনার লেখা ছাপবো, সেই বিশেষ লেখকদের মধ্যে উল্লেখ্য চীনের প্রতিবন্ধী কবি মাও জিফু, মাও সেতুং বলিনি, মাও জিফু বললাম। এর বয়স 60 বছর। ইনি 40 বছর আগে যখন বিশ্ববিদ্যালয়ের অঙ্কের পরীক্ষা সবে পাশ করেছেন, স্কুলে অঙ্কের মাস্টার হিসেবে ঢুকেছেন। একদিন উনি সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন, পাশ থেকে বেড়া ডিঙিয়ে চলে এলো একটা ট্রাক্টর, কন্ট্রোল চলে গিয়েছিল, সেটা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রচন্ড জখম করে। কোমরের নিচ থেকে তার শার্ট চলে যায়, পায়ের আর শার্ট থাকলো না। চীনের কল্যাণমূলক রাষ্ট্র ওকে পেনশন দিয়ে গেছে সারা জীবন, কিন্তু হুইল চেয়ার নির্ভর মানুষটাকে তো মোটর উপর বাড়িতেই সময় কাটাতে হয়। তেমন কিছু করার না পেয়ে মাও জিফু চট করে এসপেরান্তো শিখে নিয়েছিলেন। তারপর অঢেল সময় নিয়ে এসপেরান্তো রচিত সমস্ত সব দেশের ভালো ভালো মৌলিক কবিতা পড়ে ফেললেন। নিজে যখন কবিতা লিখতে শুরু করলেন, শিগগিরই করলেন, উনি একজন জিনিয়াস। তখন টের পেলেন ইচ্ছে মতো যে কোনো কবির রচনা শৈলী উনি অনায়াসে নকল করে খেলা করতে পারেন, ভেঙচি কাটতে পারেন, ওর যা খুশি। এমনকি চীনের পরম শত্রু জাপানিদের হাইকু, তানকা লেখা কায়দাটা উনি নকল করতে পারেন। মাও জিফু ঠিক করলেন ওর প্রতিবন্ধী পরিচয়টাই হবে ওর দস্তখত, উনি সেই রকম কবি হবেন, কাউকে শত্রু বলে গণ্য করবেন না। আলতো করে একটুখানি পেছনে লাগেন, নানা রকম ঘরানার বিশেষ বিশেষ কবি পেছনে লাগেন, কিন্তু তার পাশ দিয়ে নিজের অবিশ্বাস্য একটা কাব্যবিখ্যা ফুটিয়ে তুলেছেন, যা কোনো প্রতিবন্ধী কবি কোনো ভাষায় করেছেন বলে আমি টের পাইনি। ওর কবিতার বইগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। আমি বাংলায় অনুবাদ করতে পারলে বলতে যেতাম আমি কবি নই, আমার দ্বারা হবে না। আপনাদের মধ্যে কোনো কবি যদি এগিয়ে এসে আমায় সাহায্য করেন, হয়তো দুজনে মিলে করতে পারবো। পোল্যান্ডের বন্ধুরা যখন কয়েক বছর আগে আমাকে বললো এই পোজনানি এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে তুমি একটু এসপেরান্তো পাঠ্যক্রমে এসে মৌলিক এসপেরান্তো সাহিত্য নিয়ে 2 হপ্তাহ পড়িয়ে যাও না, তখন প্রস্তুতি পর্বে আমি শরণাপন্ন হয়েছিলাম মাও জিফুর, ওর সঙ্গে আলাপ করে নিয়েছিলাম। উনি এখন আমায় প্রবাদ বলে ডাকেন, ওকে আমি জিফু বলে ডাকি। চীনের ভাষায় ব্যক্তিগত নামটা দ্বিতীয় অবস্থানে থাকে, আপনারা জানেন বোধহয়। উনি দীর্ঘতলার মানুষ, আমি যা যা জানতে চাই সমস্ত ইমেলে খুলে বললেন। কবিতা ছাড়া আর আমি পড়িয়েছিলাম লক্ষ্মীশ্বর সিংহের একটা মৌলিক রচনা এসপেরান্তো, ঐতিহাসিক নাটক লিখেছিলেন তিনি, হাসিগাওয়া তেরুর আত্মজীবনী, সেটা এসপেরান্তো মৌলিক লেখা। হাসিগাওয়া তেরু ছিলেন এক জাপানি তরুণী, যিনি চীন থেকে আসা সহপাঠীকে বিয়ে করে চলে গিয়েছিলেন চীনে বাস করতে। তারপর 1937 সালে চীন জাপানের যুদ্ধ বাঁধলো, ওদের তখন 20 ঘরে বয়স, ঠিক বয়স কত মনে, কিন্তু 20 ঘরে এটা মনে আছে। উনি বামপন্থী এসপেরান্তো কাগজে লিখতে লাগলেন জাপানি আক্রমণের বর্বরতার কথা, নিজে জাপানি হয়ে লিখছেন এটা। চীনের রেডিও জাপানি অনুষ্ঠান, জাপানি ভাষার অনুষ্ঠান, সেখানে তিনি জাপানি নাগরিকদের বলতে লাগলেন তাদের সরকার কিভাবে সভ্য যুদ্ধের সমস্ত নিয়ম ভাঙছে। যুদ্ধের সময় হাসিগাওয়া তেরুর অনলস কাজের জন্য স্বয়ং চৌ এনলাই ওকে সম্মান দিয়েছিলেন। যাক সে কথা, আমি নিজে এসপেরান্তো জগতে কি করেছি তা নিয়ে 2-4 কথা উঠে এলো অন্য প্রসঙ্গের সূত্রে। আশা করি বেশি বড়াই করে ফেললাম না, খুব দুঃখিত যদি বড়াইয়ের মতো শুনিয়ে থাকে। এসপেরান্তো না হয় গোছালো ভাষা, আমি মানুষটা বড্ড অগোছালো, তবে আজকে সময়ের মধ্যে শেষ করতে পারবো, আমাদের 10 লাইন বাকি আছে। এবার আমি একটু এলোমেলো ভাবে বলবো, খুব চট করে। আজকাল আমাদের দেশে এসপেরান্তোর সক্রিয়তা খায় না মাথায় দেয় এই পর্যায়ে কিরকম চলছে। ভারতের বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতিকালে ভাষাটা পড়াবার ব্যবস্থা কখনো উঠেছে কখনো পড়েছে গত কয়েক দশক ধরে। পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনারা এই সেমিনারের অন্য উপস্থাপনে শুনবেন। অজয় কুমার নন্দী, শ্যামসুন্দর পাল, গৈরিক পত্রনবী, শোভনা ঘোষ, অরুণ ভট্টাচার্য, মীনা দা,
শুভা চক্রবর্তীর কাছে। অন্যান্য রাজ্যের কিছু খবর পাবেন রাঙ্গানায়কুলু, গিরিধর রাও, নাগা শিবা, স্নেহাজার উপস্থাপনে। এই মুহূর্তে ধন্যবাদ দিতে চাইছি বলে মনে করছি কয়েক দশক আগে যারা এসপেরান্তো নিয়ে আমি যেন সক্রিয় থাকি সেই উৎসাহ দিয়েছিলেন এরকম কয়েকজনের কথা। শঙ্খ ঘোষ, শিবনারায়ণ রায়, বাদল সরকার, অমিয় দেব, নরেশ গুহ, সুবীর রায়চৌধুরী, নবনীতা দেবসেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, শুভেন্দু শেখর মুখোপাধ্যায়, জ্যোতির্ময় দত্ত, অসীম দাশগুপ্ত, উমা দাশগুপ্ত, অম্লান দত্ত, অর্ঘকুসুম দত্তগুপ্ত এবং বলা বাহুল্য এসপেরান্তো আন্দোলনের পশ্চিমবাংলার পথিকৃৎ লক্ষ্মীশ্বর সিংহ, তার পরিবার এবং তার ছাত্র অবনীভূষণ হালদার। নিশ্চয়ই আমার স্মৃতিশক্তি ফিকে হয়ে আসছে বলে অনেকের কথা ভুলে যাচ্ছি। এসপেরান্তো জগতে আমি যাদের কাছে বিভিন্ন ঋণী তাদের নাম আপনারা জানবেন না, তাই ওদিকে যাচ্ছি না। আজকে এখানেই শেষ করছি। আপনারা আর যা জানতে চাইবেন এই সেমিনারের অন্য বক্তাদের কাছে অনেকটাই জেনে যাবেন। তারপরে যদি আপনার আরো কৌতূহল বাকি থাকে তাহলে আমরা সবাই খুশি হব। নিশ্চয়ই ইন্টারনেটে সার্চ ফার্চ করবেন। মন দিয়ে শুনলেন বলে অশেষ ধন্যবাদ। 7:30 বেজেছে, আমার সময় তো সবটাই খেয়ে ফেললাম। আয়োজকরা ঠিক করবেন এরপরে প্রশ্নোত্তরের সময় তারা রাখতে পারবেন কিনা। অনেক ধন্যবাদ, নমস্কার। সবটা কি শোনা গেল নবীনা? হ্যাঁ হ্যাঁ স্যার, সবটাই শোনা গেছে। অসাধারণ লাগলো আপনার কথা শুনে। আমি নিজে সামান্য একটু বিদেশি ভাষা শিখেছিলাম। আমার তো নিজেরই এখন আবার এসপারান্তো শেখার ভীষণ ইচ্ছে হচ্ছে। আশা করি তৃতীয় পরিসরের সুযোগে স্কুলের মাধ্যমে আমি নিজেও সেটা শিখে ফেলতে পারবো। এবং আপনি যে পরিমাণ উৎসাহ জাগালেন যে খুব সহজেই শিখে ফেলা যায়, তো সুতরাং মনে হচ্ছে যে হ্যাঁ আমিও পারতে পারি। তো সেই জায়গার জন্য এবং আপনার অনবদ্য ভাষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে কিছু কমেন্টস এসছে স্যার, কিন্তু আমাদের কাছে এখনো সেরকম ভাবে প্রশ্ন কিছু আসেনি। একজন লিখেছেন যে বোধহয় সেটা শুরুতে আমি বাংলায় যেহেতু কথাটা বলছিলাম, উনি নিশ্চয়ই অবাঙালি, যার জন্য ওনার বুঝতে অসুবিধা হয়েছে। Well, now I'll try to speak in English, but my English is very poor, but I shall try. And for our next session, we are going to play the recorded version of the interview of Kotha Naga Shivakumar and Dr. Potturu Ranganayakulu. Because both of them are traveling and they are right now, I think, out of station. Even though I can see that Dr. Ranganayakulu is there in our panel. Sir, are you still there? I don't think so. Okay, let me share my screen so that I can play the interview that has been recorded day before yesterday. And by that time, let me introduce Kotha Naga Shivakumar. He has been working as a director of Shriram Group of companies for transformation of lending solutions with over more than 13 years of experience. Shivakumar currently living in Chennai, and he is core Esperantist. He is General Secretary of Federacio Esperanto de Barato, or Indian Esperanto Association. He represented Esperanto in multiple countries and has been the person who initiated digital Esperanto in India, from India to the world. And he is going to he has done the interview to Dr. Potturu Ranganayakulu. Dr. Ranganayakulu has worked as professor in Ayurveda College in Tirupati, Andhra Pradesh, from 1986 till 2018. He has taught medical physiology, and his research area is history of medicine. Ranganayakulu is interested and engaged in lexicography, Esperanto, travel literature, trekking, screenwriting, and history. Now he is working in the Ramoji Film City, Hyderabad, Telangana.
He has been practicing Esperanto since 1979, and he's the author of many books, even in Esperanto. I can see that some comments are coming in Esperanto. Well, I don't know Esperanto yet, so I won't be able to read that. But let me share my screen so that I can. Here I will require the help of my friend Shudipto. Please guide me if I am if that thing is if the interview is audible or not. Good evening. Shudipto, is it audible. audible? Yeah, it's Okay, audible. okay, thank you. Viewers, we are going to listen to Pothuru Ranganayakulu, Dr. Pothuru Ranganayakulu, and K. Naga Shivakumar. Hi, my name is Nagashiva. With me, Dr. Ranganayakulu. I am one of the Esperanto speakers in India and currently staying in Chennai. Dr. Ranganayakulu, something about yourself. I am Dr. Ranganayakulu, living in Hyderabad. Earlier I lived in Tirupati as a professor, working as professor in Ayurveda College, and later shifted to Hyderabad. I am working as editor in the Ramoji Film City. Okay, great. So, Dr. Ranganayakulu, Esperanto. So, we've been listening about Esperanto from past 1 hour. Now, why is it 1982 in Esperanto world? What is the relevance of 1982 in Esperanto world? In the Esperanto movement in India, because 1982 was one of the watersheds in the Indian Esperanto movement. Because before 1982 there were Esperantists, and even after 1982 there are Esperantists. But the thing is, in 1982, majority of Indian Esperantists have assembled. They gathered in Vijayawada in Andhra Pradesh, and they founded the national body, the Federation for Esperanto in Bharat. Therefore, the 1982 is one of the important years in Esperanto history in India. Even before that, before in 1960s, Indian Esperantists gathered in Delhi and they formed an All India organization. It survived a few years. Even before that, also there were Esperanto groups in Chennai, in Kanpur, in Pune, in Lucknow, in Calcutta, in several cities had Esperanto groups. But the national movement actually started in 1982. Once the Federation for Esperanto in Bharat was founded in there by Esperanto enthusiasts, and delegates from different parts of India have assembled there, and they founded the national organization. Therefore, 1982 is one of the important dates in Indian Esperanto history. That's very interesting. Thank you for that insight, Dr. Ranganayakulu. So, we would also very eager to know why did you learn Esperanto? Oh, it's a very complicated question, because when I learned Esperanto, I was just 20 years of age. So in 1979, I learned that, and I learned, of course, through books, because there were no other sources of learning language in India in those days, pre-internet and pre-electronic gadgets, and only through books I could learn Esperanto. And why I learned Esperanto is a very complicated question, because some people have love for languages. I had love for languages, but why Esperanto? That is a special question. Because Esperanto, I heard that it is the world language. It is the international language. It binds all the nationalities, and it is the language. So ideally, I thought the world should be one country. I thought there should be one language for the entire world. It was an idea for me. So I was a rather an ideal person in those days, a rationalist, ideal person. Therefore, I desired a world unity based on language. There should not be any linguistic hegemony and linguistic domination. Therefore, I wanted to have something democratic in structure in the language sphere. So I learned Esperanto. That was my original idea. And at the same time, I wanted to be something different from others. So if like any other language, many people are there who are speaking those languages. But I want to learn some language which nobody else speaks. So that was another reason that I learned Esperanto. So, how do you feel about Esperanto that nobody speaks around you actually?
It's because I want to establish my identity. I don't say that I want to speak a language that nobody speaks, but it should be spoken everywhere throughout the world. And it should be linking different nationalities, different races, and different, people with different languages and different tribes and different linguistic groups. So I look at the world as one nation. I look at the humanity as one humanity. Of course, there are several languages, there are several nations, but I love the humanity, I look at the humanity as one. So this humanity, to comprehend each other, they should speak one language. So because Esperanto is, it is not going to replace your mother tongue, it is everybody's second language. So Esperanto doesn't threaten the mother tongue, it rather helps improve our mother tongue. And it serves as a second tongue. It's only the second language, that so that we can visit any country, talk to any person. And of course, there are millions of Esperantists across the world. But in my vicinity, around me, there may be very few Esperantists. So that I had to teach my friends to learn Esperanto. Of course, I love to see many Esperantists in India so that we can communicate, because the situation is same in India, because just like the world is divided by different nations that speak or use different languages. Even in India, we have different states that use different languages. So the communication between the people among various states in India is also not so fruitful. The reason because there is a linguistic dominance in India. Southern Indians may not like the dominance of Hindi language. And even within South India, Tamilians don't speak Telugu, Telugu speakers don't speak Kannada. So in India, in fact, we have a dire need of a lingua franca, that is a neutral language that binds all the Indians. So there should be, in Esperanto, I thought it would be a better solution for India too, not just for the world. That was the original idea why I learned Esperanto and started propagating it. Wonderful. It was a nice feel, and also there is a good understanding of why you want it also. Also, I would want to a little emphasize on, you said you have traveled and you were speaking with multiple people also across the world. So can you give us some experience around it? So when I learned Esperanto in 79, 1980, around 40 years ago, of course I was eager to visit other countries and talk to Esperantists. Before I could fly to other country and talk to Esperantists, some Esperantists visited me in Vijayawada in 1981, 80-81. So I could talk to Esperantists and prove myself that I am able to communicate in this language, though I spent very few hours learning this language. I would say this language is very easy to learn. Very easy to learn. I could spend around 6 months, probably half an hour or 1 hour a day. After 6 months, I was confident in speaking Esperanto. And after 1 year, when I met Esperantists, I was very comfortable with them, conversating in Esperanto. So when I was started speaking Esperanto, I dreamt of visiting other countries, meeting Esperantists, and fortunately I had opportunities to visit the headquarters of the Universal Esperanto Association in Rotterdam, Netherlands, and worked there as a volunteer for a few months. And even I visited United Kingdom. Over a 1 month period in UK, I visited tens of local Esperanto clubs. I met them, I lectured in Esperanto because professionally I'm an Ayurveda physician. I lectured about Esperanto, in Esperanto language, about Ayurvedic medicine in different clubs in London or in Edinburgh, in Kent, in different places. And even I visited visited Esperanto clubs in Netherlands, in Belgium, and even in Germany. I participated in several international conferences. So that was a very great and rich experience for me. So that I came to know that Esperanto really works. And so that Esperanto has actually helped me to further improve my knowledge in Esperanto, read and write, and I wanted to help the Indian students to learn Esperanto, so that I started writing a textbook to learn Esperanto. So my visit to Europe in 1980s, rather in 1983 and 84, actually it invigorated me to work further for Esperanto. Wow. So it's like what we're talking right now about 1982.
So before that only you started working on Esperanto and you were already visiting places and you already started teaching people. Yes, yes. The first Indian Esperanto conference happened in 1982. And in fact, I visited Europe in 1983 and 84. Oh. And prior to that, I started learning. I heard about Esperanto in 1979, and actually I learned it in 1980, exactly 42 years ago. I can say I'm a veteran Esperantist. And in 81, I was convincing my friends to learn Esperanto in Vijayawada because I was a student at that time. And some of my friends have learned, and we together we worked for, say, for Esperanto in Vijayawada. We founded a small club. And later, some of our friends suggested that why not we organize our India conference and do something for Esperanto movement in India. So those were the days with, say, ideology and dedication and selflessness. Those were the different days. So what happened post 1982? Post 1982, in fact, the Esperanto organization grew in India. And almost periodically, Esperanto conferences were annual conferences were happening in India. Even Federation for Esperanto in Bharat was able to host the all Asian Esperanto Conference. The Asian Esperanto Conference is something that 300 delegates from different countries, not just from Asia, even from US, UK, and even Japan, China, Pakistan, Sri Lanka, Korea, different countries that participated. That happened in Bangalore in 2008. So Federation for Esperanto in Bharat, the national body, is able to, say, grow substantially. And in fact, it organized Esperanto courses in Calcutta, Pune, in Tirupati, Vijayawada, different places. And I think more than 3,000 students were taught Esperanto, and many hundreds of those students actually do now speak in Esperanto. So after 1982, it is a substantial growth of Esperanto in India, particularly in 1980s and 90s, even up to 2005 or 10, I can say. And post 2010, I would say the world has changed. And we have internet, we have mobile phones, we have technology that united people across the world. So the course of Esperanto has taken a different turn after post 2010. Because now we meet online. Even I can participate in the Esperanto meeting in Bangalore. I can talk to an Esperantist in Calcutta. So this is happening. Mostly online we are working. So definitely post 1982, Esperanto actually really flourished in India. Even I am proud to say that an Indian becoming president of Universal Esperanto Association is not a small news. It's a big news. Correct. So I remember in 2008 in Bangalore, where I met so many Esperantists across 30 different countries and 300 people around me who are speaking in Esperanto. It was a very interesting experience actually. Yes, I remember you participated at the Asian Esperanto Conference in 2008 in Bangalore. Because Bangalore Esperanto Center was very active, and still it is active. In Bangalore, we have hundreds of Esperantists at the time, and very few activists actually. Those activists helped organize this Asian Esperanto Conference that has given a boost to Indian Esperanto movement. So an interesting question from my side is, what is the relevance of Esperanto today in this current generation? I will say the relevance of Esperanto has changed. The relevance has greatly changed. Because in 1980s or 90s, when somebody wanted to learn Esperanto, they learned Esperanto for actually to know the world and to meet the Esperantists from across the world and to cross the barriers of the language. And now we have artificial intelligence, so we have translations, Google translation. Soon we are going to have machine translation, so language will not be a problem in the future. However, Esperanto does not lose its place. Because Esperanto, for me, Esperanto is an academic affair. It is an intellectual affair. It's not just a simple hobby. It is a very serious hobby for me. It's not a simple hobby. For me, when I learned Esperanto, it was just learning a language and visiting places, meeting people. But now it's not. For me, Esperanto is an experiment in the linguistics.
It's an experiment because I'm more interested in the neurolinguistics in these days. Because I taught medical physiology to the students of medicine for almost 3 decades. I used to teach the physiology of the brain, nervous system, for almost 25 hours in a year for the new students. So in those days, teaching nervous system is one of the thought to be a difficult task in the medical science, but I enjoyed it. And because of my love for Esperanto and the languages, and particularly I developed interest in the neurolinguistics. So for the past few years, I was rather studying the neurolinguistics, and I wanted to know how the language is stored in the brain, how the language is processed by the brain, how the language is actually recognized, how it is sorted, how the vocabulary is stored, how we enrich our brain with the new words, and how we express, how we make sentences, and how we become bilingual or trilingual or multilingual. When you are speaking in many languages, how the brain cooperates. So these are the different areas. For instance, in our brain, we have so-called Broca's area, which is the speech motor area. We have Wernicke's area, which comprehends the language. And we have different other places like hippocampus and anterior lobe in the cerebral cortex. There are different areas which contribute to the language development and the language processing. So in fact, there I'm interested. So in the so-called natural language process, so how the brain deals with the language is a big area, the research area. And so much amount of work is going on in that area. So I wanted to see how Esperanto fits into this program. Because when we learn Esperanto, we start from simple principles because any language is notorious for their grammar. So learning grammar is one of the toughest part of anything. Just like after mathematics, grammar thought to the students are afraid of grammar. So we learn language in different techniques like inductive, deductive techniques. So when we learn Esperanto, so we analyze the language, we study the grammars, and we know what is noun, how noun is, what is an adjective, how adjective ends, what is the verb, how is the verb in present tense and past tense, future tense. So any person who learns Esperanto, probably at the 10 years of age or 20 years of age, not as a mother tongue, learns as a second language, a third language. So they try to analyze the language, grammar, and they know what is noun, what is adverb, what is verb, what is adjective. So they will understand. So this basic knowledge of grammar is very important for the person. So when we are learning the language, so we have a lot of suffixes and prefixes or affixes. So we have so many prepositions, various things are there. So when we scientifically arrange these things, because the language, ultimately, no language is logical. Several languages have so many illogical structures. But Esperanto seems to be very logical. Just like mathematics, 1 plus 1 is 2, in Esperanto also we have similar rules. So the apparently logical grammar of Esperanto helps us to pick up the language fast. So when we learn the language fast, ultimately how the brain deals with this Esperanto. So that is my area. I'm actually spending more time reading the neurolinguistic research results and thinking about the Esperanto and how Esperanto is applied. In fact, there are some programs that actually use Esperanto for machine translation, which are very successful. So I'm more into academics of Esperanto because Esperanto is one of the solutions. Probably it's a very good experiment, a successful experiment. Even the world cannot forget. So I don't say Esperanto is outdated. I don't say Esperanto is not useful for the present or future. It is there every time. In future, scientists will spend more time on Esperanto grammar, structure, and how it is going to help the future. So I suppose because no natural language can fit be called as international language. Only Esperanto-like language that is neutral in structure, that is neutral, that doesn't appeal to any nationality or race or any linguistic background or any color of the skin or nothing else. It is truly international. So I see more relevance in Esperanto now than earlier. Great.
while you were explaining everything, I was able to connect myself to the one word which I created in 2008 was my biggest word, Matin Manjeyo. So probably a mere example, but I understand what you're coming to right now. Yes. So from an academic point of view, it's very interesting to understand this point. Yes, because Esperanto gives you freedom, a kind of freedom in the language. In the natural language, you cannot use words as you like, because you cannot do the experiment in the natural language unless you are a great poet. Normally, when you say this word Mathen Manjeyo, Matheno is morning, Manje is eating, Eyo is a place where we eat. So Mathen Manjeyo is a place where we eat breakfast. Probably you have a different place to eat lunch, or probably a different place to eat dinner. That is different. And immediately in that situation, this Mathen Manjeyo word, when you see this word, when you manufacture this word, so you can manufacture new words in Esperanto. So usually we say in Esperanto, word fabrico, that means word factories. Esperantists are word factories. That we are creative, we create new words, we use new words, and even beginners also can understand these words. That is the greatness of Esperanto. Yeah, I agree. So also, with the relevance of what you mentioned, right? So how is it relevant to India as well? How is Esperanto relevant to India? As I already said, Esperanto is more relevant to India. Some Europeans think Esperanto is a unified language for Europe. But the true Esperantists, they say it's a unified language of the world. But I would say Esperanto is more unified Indians also. Suppose we can, because India is a very big linguistic culture. And in India, we have hundreds of languages and tens of languages which are dominant. 90% of the people speak around 20 languages here. We have a great tradition of Sanskrit and the Dravidian languages here. So I would say Esperanto, I don't say every Indian should learn Esperanto and speak Esperanto. I would say Indians should actually observe and see the structure of Esperanto. This can be a very good example. India could actually think of one lingua franca, because Esperanto is a very good model. And because Esperanto also comes from some of the European languages, and Hindi, Sanskrit, these North Indian languages also belong to Indo-Aryan language family. So in Esperanto also you find several words which are similar to Sanskrit, like vesto, vastra, for clothes. So there are several patro, is father, pita. So there are several words in Esperanto. For instance, three, now, these numerals, same in Sanskrit and Esperanto. So there are several roots of Esperanto come from Sanskrit also. So definitely Esperanto is a very good model for Indians. If we can at least, if not learn, just study Esperanto, what it is, just get curious about Esperanto. It can help Indians, definitely, to solve our linguistic problem. Because multilingualism in India, usually we think it as a handicap, but it's not a handicap. More languages means more resources for us. So these more resources means Indians are inherently multilingual. Almost many Indians speak more than, I think, 50 to 60% of Indians speak 2 or 3 languages. So looking at Esperanto, definitely India is very interesting field. We have 140 crore population here, but we have hardly 3 to 5,000 Esperantists. But I don't say more people should speak Esperanto, but at least let us see what Esperanto is. So how it is helping the world to come together. So probably that will help Indians actually to come together, because India is in identity crisis, linguistically and even culturally. Perhaps Esperanto will help us in a way. That's an interesting thing. So Esperanto is a word which means a person who hopes. So how do you feel? How do you feel about this being in Esperanto word from almost like 30, more than like 42 years? Yes. Esperantists, by name and nature, they are hopeful, because the word Esperanto means Espero is hope. Esperanto is a person who hopes. There is Zamenhof created the basic grammar in Esperanto language. He named this language Esperanto as a pen name because he hoped that Esperanto would somehow in future unite the world in terms of language. So Esperantists
as I say, by nature, they are also powerful. There are very few Esperantists who have given up Esperanto. Those who learn Esperanto, they will have that seed inside. They will carry that seed. They will nourish it. The idea will never die because those who are introduced to Esperanto, once they understand the essence of Esperanto, definitely they will have respect to Esperanto. And so Esperanto is it's a kind of a meme. Meme means just like genes. So we have a cultural element. It is a cultural element that we try to spread from one person to another person. Because the genes, we inherit genes. We give our genes to our children. In the same way, we also try to spread our ideology. Esperanto is one of such things. The time is very important thing. And we have a limited time of just 60 years or 70 years to survive. And believe that what you can do, what you can learn, and what you want to do, that is very important. So, Esperanto is a very serious business. That I just want to spread this idea to other people. So, this is one of the very good issues that actually you can be engaged with. So, as we understand, there are people, so as Dr. Anand mentioned that it comes from genes. So in 2013, when I visited Israel, representing India in the National Congress, so I saw a small baby, like probably a 2-year-old or something like that. So she actually speaks Esperanto, spoke Esperanto at that time. Probably she's like older now. So like the genes come into this, right? So one of the native speakers. Yeah. So Esperanto was never intended to be a mother tongue. Correct. Because when Esperanto grew during the past 1 century, many Esperantists from different countries, they are getting mixed. So in fact, there is a joke called Esperanto is Esperanto. Esperanto is Esperanto is a go-between kind of thing. That means it arranges marriages, international marriages. An Esperantist from China may marry an Esperantist from America. An Indian Esperantist can marry a Japanese Esperantist because it is the whole world is united in Esperanto. So if you are unmarried and if you are young and if you can speak Esperanto, if you can visit other countries, it is very easy to get married. So thus so many international families actually were created. Even right from 1920s, during the past 100 years, thousands of Esperanto families, that means wife speaking a different language, husband speaking a different language, but both speaking Esperanto commonly. So they established families and their children, because their common language was Esperanto, because some children started speaking Esperanto right from their 1 year. So they picked up Esperanto as a mother tongue. But there is a big difference, because when we learn Esperanto as adults, as a second language, so different part of our brain we use to learn Esperanto. But the children, when they learn Esperanto, they use the same part as a purpose area. So their language is slightly different. And of course, the Esperantists, those who speak Esperanto since their birth, for instance, they learn second language also. So definitely third language, second language will be there. So, but spontaneously, without thinking about the grammar and rules, they speak Esperanto. There are families. There are, we say in Esperanto, denaskai parlantai. Esperanto speakers since their birth. I don't say since their birth, after some time. Probably because we don't speak language from the first month onwards. Of course, after the probably 1 year, they start speaking. Correct. Yes. So, apart from the native speakers and also, today the generation wants to be career oriented and all. Yes. So, how does Esperanto help them? Career means, so we want to find a job for Esperanto, or we want to work for Esperanto. So this would be a different question, because we can, if we invest in that, we can find jobs. Because any profession, if there is investment, we can have jobs and we can have money. Investment should be there. For instance, you think of say tourism or entertainment industry. So they are not productive. That means we are not going to manufacture anything by visiting place or by watching a movie. So it's not a productive industry. So that means you spend your money and get entertainment. In the same way, Esperanto is also that belongs to
information technology or the entertainment industry rather. It belongs to just like tourism. So if there are more people to invest in Esperanto, more people will get actually careerism. So if you want to be careerism, that means you have to start it. That means once you learn, I don't say that once you learn Esperanto and start speaking it, you don't get job. It's not possible. That means again you have to invest in that. That means it needs to be come from different parts of the world. So when we make Esperanto as a industry, like a tourism industry, and there are groups that use Esperanto for international commerce. There are groups that they organize international tourist packages. And there are some groups which organize, say, medical services in Esperanto. So these industries should grow. When these industries grow, definitely Esperanto becomes one of the areas where we can have a progressive career. So it takes time. Takes time, yes. So yes, so one thing which when I started learning Esperanto, Rafulanga said, if you invest in it, you will find so much joy in it. And one more, Rafulanga, I want to tell from my side that when I learned Esperanto, I got confidence. And to speak with other people actually, basically from different kind of countries and all. That's when I learned German also. So probably Esperanto was a catalyst for me to start learning German, and then my career started by the way. Yeah. Esperanto is a very good bridge between the languages, between the cultures. If you want to learn any foreign language, you first learn Esperanto, next you learn that foreign language. Quickly you can learn any language. Because Esperanto is, I think, it is the essence of the language. So once you learn Esperanto, you are not just learning a new language, but you are analyzing your brain in the terms of linguistics. You are trying to grasp the essence of any natural language. While learning Esperanto, you learn the essence of any natural language. And learning further any other language is very easy. Once you are an Esperantist. Now I can just spend few months, I can learn Spanish. I can learn Italian. The reason is because I know Esperanto. Yeah, that experience also I felt it. Yes, for sure. So are you currently working on the movement of the Esperanto academics of the Esperanto? Actually, I worked hard in the movement in 1980s and 90s, up to 2010. During the last one decade, I am more working, as I said, in the academics rather than in the neurolinguistics. So my area of focus is Esperanto and the brain. So I am more working on the academic side of language. So I can't say I am actually involved in the Esperanto movement, though I am the president of Indian Esperanto Association. Of course, I have to take the responsibility to restructure the organization. So, what is that India needs to strengthen the Esperanto movement currently? It is a very tough question because in India, the title of this lecture is also similar to a loose force, a loose human force. Okay, so the Esperanto movement in India is not very strong, and even the association is not not a fortified one. So we have to restructure the organization. Restructure means in terms of organizing the association, in terms of organizing the courses and programs, and with the renewed interest in Esperanto, with a lot of interested people gathering on the internet and in the different Esperanto clubs in India, we have to have a new plan to restructure. So I would say we need a perestroika. Perestroika is reconstruction. So perestroika in the Federation for Esperanto in Bharat is very, very important and imminent. It is urgent. We have to do it. For this, in fact, we, the active Esperantists, have to meet somewhere and frankly and candidly discuss what should be done to strengthen the organization so that it will actually get more powerful in the coming decades. Yes. I think something what you started in 1982 should restart again, and it should go like again. And with the technology right now being in the place, it should boost it more. We need perestroika. So, whatever so glass lost on this. So perestroika is what we have to do in the reconstruction.
I think Universal Esperanto Association has to have a glass mask, openness, and more transparency. The international organization should have glass mask, and we will have the reciprocal. So definitely, of course, we also have glass mask. Now we also need glass mask. The openness and what is happening. So because the entire world is going towards democracy or democratic ideas, because democratic ideas or democratic way of life is actually being what we are seeking. The entire world is seeking and going towards. And a nation which is not democratic, nobody likes those countries. So the countries which are, majority of countries are not democratic at the different stages. So Esperanto organization should also be, we like that Esperanto organization should be democratic. And of course, everywhere Esperanto organizations are democratic. But the world body, Universal Esperanto Association, should have understood the formalities and the situations in different countries. They need to have special skills to understand. For instance, if you want to spread Esperanto in Africa, you should know the background of Africa. You should know what is the cultural setup there. In the same way, in India, we cannot deal India with, say, one idea. India is an amalgamation of different cultures. It is a kind of United States of India. There are different states here. We cannot simply say only one association in India. There are different opinions in India also, because some Indians they think they should have different association for North India, something for South India, West India, West India. And of course, I don't negate or I don't say yes for those ideas. But India can have only one organization, definitely. But we need to accommodate ideas from different states, from different languages. So it is a crucial period that we need to again rethink, replan, and rework the entire procedure. So definitely, I hope, because Esperantists are hopeful, I hope this will happen. Wonderful. That's a wonderful way of looking at it. So for the generation who wants to learn Esperanto and all, so what is your suggestion to them before we close this interview? Because the present generation is very lucky, because they are fortunate that they have various means and unreal cheap means to learn any language. On internet you can learn anything. Esperanto makes also possible, because using the means, your time, spend some time, learn Esperanto on the internet. You don't need a teacher or a teacher. The books are cheap, free books are available, and the paid books are available, free courses are available. Esperantists gather on meets, and you can meet them over internet and learn any language. It is very easy to learn a language these days because of this technological progress. So once you learn a language, learning a language is not just useful for you, even it is useful that improves your health, your mental health, your lifespan. Because when we are growing in age, the muscles, bones get weaker. But when you learn a language, your brain gets stronger and stronger, because new neurons develop, and there is no age bar to learn any language. Even at the age of 60, 70, 80, you can learn a new language, acquire a new skill. So Esperanto will definitely strengthen your health. It helps you to survive longer, because new ideas, new friends, and new language is actually one of the factors we feel very, very happy, very healthy, and enjoying the life with Esperanto. It's a very good hobby. It's a very serious hobby, I think. Thank you very much. Great. Thank you very much for everyone. Saluton is what, Jisla is what we say at the end of the day. Well, that was K. Naga Shivakumar interviewing Dr. Ranganayakalu over the topic, the Esperanto collective in India since 1982, a loose-knit human force
As coordinator of eSchool, that is an initiative of Tritiya Porishar, I'm privileged to thank all the speakers of today's session. At the same time, I would like to inform that অনুষ্ঠানের শুরুতেই যেমন দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছিলাম যে এসপেরান্তো নিয়ে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই আমাদের আলোচনা চক্রের বক্তারা তাদের বক্তব্য রাখবেন। আগামীকাল তৃতীয় পরিসর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রের দ্বিতীয় দিন। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সন্ধে 6:30 থেকে। এই অংশের কথোপকথনে থাকবেন শ্যামসুন্দর পাল এবং অজয় কুমার নন্দী। দ্বিতীয় সেশন শুরু হবে 7:30 থেকে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন 7:30 থেকে। এই অংশের আলোচনায় থাকবেন অরুণ কুমার ভট্টাচার্য এবং মীনা দা। আশা করি আজকের আলোচনা শুনে দর্শক শ্রোতাদের মনে এসপেরান্তো নিয়ে যেমন কিছু প্রশ্নের নিরসন হয়েছে, একই সঙ্গে দেখা দিয়েছে এই এসপেরান্তো ভাষা, যে ভাষার নামেই রয়েছে আশার কথা, সেই ভাষা সম্পর্কে আরো বিশদে কিছু জানার স্পৃহা। আলোচনা শোনার সঙ্গে দর্শক শ্রোতাদের মনে যদি কোনো প্রশ্ন আসে, আপনারা দ্বিধাহীন ভাবে আমাদের ইউটিউবে চ্যাট বক্সে সেটা লিখে জানান। আমরা অবশ্যই আমাদের বক্তাদের কাছে আপনাদের প্রশ্ন পৌঁছে দেব। এবং সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে আজকের অধিবেশন এখানেই শেষ করছি। আগামীকাল 6:30 আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। নমস্কার।